হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দামস টিউটোরিয়াল। দামস টিউটোরিয়াল তোমাদের যেমন কথা দিয়েছিল যে ব্যাকরণের প্রত্যেক সপ্তাহে সিরিজ ক্লাস শুরু করবে এবং সেই রকমই সিরিজ ক্লাস শুরু হয়েছে। অলরেডি আমাদের ক্লাস কারক এবং বিভক্তির উপরে গিয়েছে। আজকে কি নিয়ে ক্লাস শুরু হতে চলছে সেটা তোমরা স্ক্রিন দেখে ইতিমধ্যেই বুঝে গেছো। বাংলা ব্যাকরণের আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নাম তার সমাস। নাকি খুব কঠিন, শেখা যায় না? দেখা যাক এরপরে এই ক্লাসের পর সেই একই রকম সমস্যা থেকে যায় নাকি সেই সমস্যাকে সমাধান করে দেওয়া যায়। আশা করি সেই সমস্যাকে সমাধান করে দিতে পারবো। এবং যারা অলরেডি ইতিমধ্যে তোমরা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর পরবর্তীতে এই রকম ভিডিও আরও পেতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক আজকের আমাদের অধ্যায়, নাম সমাস। প্রথমেই প্রশ্ন যে সমাস কি, এই কথা নিয়ে আমাদের ক্লাসের আজকে আলোচনা শুরু হবে। যে সমাস কি, সমাস বিষয়টাই বা কি। এখানে প্রথমে দেখতে চাইছি যে সমাস যে শব্দটা, এই শব্দটা এসেছে আসলে কোথা থেকে, এর উৎপত্তি কোথায়। তাই সমাসের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো সমাস শব্দটা তৈরি হয়েছে সম নামক উপসর্গ এবং তার সাথে মূল ক্রিয়া আস এবং তার সাথে আ প্রত্যয় যোগে। তাহলে সমাস, এই যে সমাসের গঠন, শব্দটারই যে গঠন, এই শব্দটার গঠন কোথা থেকে উঠে এসেছে? উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি সম নামক উপসর্গ এবং আস মূল ক্রিয়া বা মূল ধাতু এবং আ নামক উপসর্গ, আ নামক প্রত্যয় থেকে তৈরি হয়েছে সমাস। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা বা সংকুচিত করা। চলো দেখা যাক। প্রথমেই আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এবং সেই উদাহরণের মধ্যে থেকেই আমরা পড়ার মধ্যে বা সংজ্ঞার মধ্যে ঢুকবো। যেহেতু ব্যাকরণ শিক্ষার প্রকৃত পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি, তাই সেই আরোহী পদ্ধতি মেনেই সম্পূর্ণ ক্লাস আমাদের আজকে কিন্তু চলবে। প্রথমে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে রান্না করার জন্য ব্যবহৃত ঘর, এবং তার নিচে লেখা আছে স্পষ্টভাবে যে রান্নাঘর। রান্না করার জন্য যে ঘরটাকে আমরা ব্যবহার করি সেই ঘরটাকে আমরা বলি রান্নাঘর। সব মিলিয়ে এটা একটা বাক্য তৈরি হয়েছে। রান্না করার জন্য ব্যবহৃত ঘর, তাকে আমরা বলি রান্নাঘর। তো বাক্যগুলো অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে এবং এই এক একটা খণ্ডকে আমরা কি বলি না, এক একটা খণ্ডকে আমরা বলি পদ। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি রান্না একটা পদ, করার একটা পদ, জন্য একটা পদ, ব্যবহৃত একটা পদ এবং ঘর একটা পদ। এবং এতগুলো পদ একটা বাক্যের অংশ হয়েছে এবং একটা বাক্য তৈরি করেছে। এবারে এই যে এতগুলো পদ একটা বাক্য তৈরি করলো, এই বাক্যটাকে একটা পদ দিয়ে প্রকাশ করা যায় কি যায় না? উত্তর হচ্ছে যায়। কোন পদ দিয়ে? নাম তার রান্নাঘর। মানে কি? মানে বুঝতে পারলাম অনেকগুলো পদ একটা পদে কনভার্ট হয়ে গেল। তাই সমাসের প্রধান বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এটাই। এটা সমাসের প্রধান বৈশিষ্ট্য কি না, একপদীকরণ। কি? একপদীকরণ। অর্থাৎ সমাস অনেকগুলো পদকে একটা পদে রূপান্তর করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, রান্না করার জন্য ব্যবহৃত ঘর, এটা এত বড় একটা জায়গা জুড়ে আছে। এখন তৈরি হয়েছে রান্নাঘর, এবং এই যে রান্নাঘর, এই যে পদটা, এই রান্নাঘর পদটা আমরা দেখতে পাচ্ছি ছোট একটা জায়গা দখল করে আছে। তার মানে গোটা অংশটাকে ছোট করেছে, সংকুচিত করেছে, এবং এটা হচ্ছে সমাসের দ্বিতীয় বৈশিষ্ট্য, বাক্যের সংকোচন। তাই সমাসের আমরা দুটো বৈশিষ্ট্য দেখতে পেলাম, যে সমাস কি করে না, সমাস একপদীকরণ করে, আর দ্বিতীয় দেখতে পেলাম আমরা বাক্যের সংকোচন করে। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটারই নাম হচ্ছে সমাস।
এখন প্রশ্ন হচ্ছে রান্না করার জন্য ব্যবহৃত ঘর এইটা সমাস নাকি রান্নাঘর সমাস? এর উত্তর হচ্ছে রান্নাঘরটা সমাস। অর্থাৎ সমাস আমরা কাকে বলবো? সমাস আমরা অনেকগুলো পদ মিলে যে একটা পদ তৈরি করেছে সেটাকে আমরা সমাস বলবো। আর কাকে আমরা সমাস বলবো? আর আমরা সমাস বলবো তাকে যেটা বিস্তৃত পদ থেকে সংকুচিত হয়ে ছোট পদটা তৈরি হয়েছে, সেটাকে আমরা সমাস বলবো। তাহলে সমাস কি আমরা এখানে মোটামুটি একটা ধারণা নিলাম, কোথা থেকে সমাস শব্দটা উঠে এসেছে সেই তার উৎপত্তি আমরা দেখলাম। এবার আমরা ধীরে ধীরে সমাসের মধ্যে প্রবেশ করছি। তাহলে এর আগের উদাহরণে আমরা দেখলাম যে রান্না করার জন্য ব্যবহৃত এক ঘর, ঠিক তেমনি এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে। কি উদাহরণ দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। তাহলে তিনটে পদ, একটার নাম হচ্ছে সিংহ, আর একটার নাম হচ্ছে চিহ্নিত, আর একটার নাম হচ্ছে কি আসন। আর এটা একটা পদে কনভার্ট হয়েছে, নাম কি তার? সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত আসন থেকে তৈরি হয়েছে সিংহাসন। এখানে সমাস কোনটাকে বলি আমরা? সমাস আমরা বলি এইটাকে যেটা একপদীকরণ হয়েছে, যেটা সংকোচন হয়েছে, যেটা একপদীকরণ হয়েছে এবং যেটা সংকোচন হয়েছে, এটারই নাম হচ্ছে সমাস। এখন এটা সমাস। তাহলে বাকি অংশগুলো কি? বাকি অংশগুলো আলাদা আলাদা পদ, এবং এই পদগুলোর তো আবার একটা গ্রুপ আছে দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাই এদেরকে একত্রিতভাবে সম্পূর্ণটাকে যদি একটা গ্রুপে যোগ করি তাহলে এদের কি আলাদা নাম আছে? আছে। এদেরকে বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয় এদেরকে? এদেরকে একসাথে বলা হয় ব্যাস বাক্য। অর্থাৎ সমাস যে অংশগুলো থেকে তৈরি হয়েছে, বাক্যের যে অংশটা থেকে সমাসটা তৈরি হয়েছে সেই অংশটাকে বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আবার একটা নাম আছে, তাকে আমরা বিগ্রহ বাক্য বলে থাকি। কি বলি আমরা? বিগ্রহ বাক্য আমরা কিন্তু সেটাকে বলে থাকি। তাহলে যেটা আমাদের ব্যাস বাক্য, সেটাই আমাদের আবার বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য কি না, একটা অনেকগুলো শব্দ বা পদ গুচ্ছিত আকারে যখন সমাস তৈরি করতে যাচ্ছে তখন সেই অনেকগুলো পদ বা সেই গচ্ছিত পদগুলোকে আমরা একসাথে বলি ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। আর যেটাকে তৈরি করলো সেটার নাম কি তাহলে? সমাস। যেটা তৈরি করলো সেটার নাম হচ্ছে সমাস। এর আলাদা কোনো নাম আছে কি? হ্যাঁ আছে। এর আলাদা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ, একে আমরা বলতে পারি, অথবা আর কি বলতে পারি? অথবা বলতে পারি সমস্ত পদ। তাহলে এই জিনিসটারও আমরা তিনটে নাম পেলাম। একটা পেলাম কি? প্রথম কথা হচ্ছে সমাস, এর নাম কি পেলাম? সমাস। এটাই হচ্ছে আমাদের সমাস। আর কি নাম পেলাম? আর পেলাম সমাসবদ্ধ পদ। আর কি নাম পেলাম? আর পেলাম সমস্ত পদ। আর যে অংশটা থেকে তৈরি হলো, যে অংশটা থেকে সমাসটা তৈরি হয়েছে বা সমাসবদ্ধ পদটা তৈরি হয়েছে, সেই অংশটাকে একত্রে বা একসাথে আমরা কি বলি? একসাথে বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে একটা বাক্যে যে সমাস আমরা দেখতে পাই সেটার দুটো রূপ, একটা হচ্ছে একদিকে সমাস আর একদিকে হচ্ছে একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমাস, যে অংশটাকে আমরা সমাস বলছি তার মধ্যে আছেটা কি? সে কি নতুন কিছু জিনিস নাকি ব্যাস বাক্যের অনুরূপে তৈরি একটা জিনিস? তো সেটা ব্যাস বাক্যের অনুরূপে তৈরি একটা জিনিস। এই সমাসের মধ্যে নতুন আলাদা কিছু জিনিস থাকে না। ব্যাস বাক্য যেখান থেকে এসেছে বা যে রূপে তৈরি হয়েছে সেই রূপটাই কনভার্ট হয়ে সংকুচিত হয়ে তৈরি করেছে সমাস। তাহলে এই সমাসের মধ্যে এই অংশগুলোই আসলে সংকুচিত হয়ে ঢুকে আছে। তাহলে সেটাকে যদি খুলি, আমরা খোলার যদি চেষ্টা করি তাহলে কি পাবো? তাহলে খোলার যদি চেষ্টা করি তাহলে এই পদগুলোই আমরা পাবো আলাদা আলাদা ভাবে। তাহলে আলাদা আলাদা ভাবে যখন পদগুলো পাবো, সেই পদগুলোর আলাদা আলাদা অর্থ এখানে প্রকাশ পাচ্ছে কি সেটাও আমাদের ব্যাপার দেখার বিষয়। চলো দেখা যাক।
তো এখানেও একটা উদাহরণ আছে, কি নাম আছে, রাজা যোগ পুত্র। ঠিক আছে, হবে এই রকমটা যে রাজার পুত্র, তাকে আমরা কি বলি, এক কথায় বলি রাজপুত্র। রাজার পুত্র তাকে এক কথায় কি বলি, রাজপুত্র। তাহলে রাজার পুত্র এই অংশটাকে কি বলি আমরা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর রাজপুত্র এই অংশটাকে কি বলি, সমাস। এখন রাজপুত্র এই সমাসটাকে ভাঙা যায় কি দেখা যাক। রাজ এবং পুত্র, রাজ এবং পুত্র দুটো অংশ যোগে এই সমাসটা তৈরি হয়েছে। রাজ শব্দের আলাদা স্বাধীন অর্থ আছে কি নাই, আছে। রাজ বলতে আমরা রাজাকে বুঝি। আর পুত্র শব্দের আলাদা স্বাধীন অর্থ আছে কি নাই, আছে। তাহলে সমাসকে তখনই ভাঙা যাবে যখন সেখানে যে অংশগুলোতে আমরা ভাঙবো প্রত্যেকটা অংশের স্বাধীন কিন্তু অর্থ থাকতে হবে। তাহলে এখানে দেখতে পেলাম রাজেরও স্বাধীন অর্থ আছে, পুত্রেরও স্বাধীন অর্থ আছে। তাহলে দুটো অংশে ভাঙা যায়। এই যে দুটো অংশে ভাঙা গেল, প্রথমের অংশটা এটাকে আমরা বলি পূর্বপদ, কি বলি আমরা, পূর্বপদ। এবং পরের অংশটা এটাকে আমরা কি বলি, পরপদ বা উত্তরপদ। তাহলে যেটা আমাদের সমাস, সেই সমাসকে ভাঙা যায়। ভাঙতে গিয়ে যদি দুটো পদে ভাঙা যায় তাহলে প্রথমের পদটাকে কি বলি আমরা, পূর্বপদ, আর পরের পদটাকে কি বলি আমরা, পরপদ বা উত্তরপদ বলি। তো এটা তো দুটোর ক্ষেত্রে বললাম। যদি একই জিনিস তিনটে শব্দে ভাঙা যায়, তিনটে পদে ভাঙা যায়, তাহলে দেখতে পাচ্ছি আমরা লিখা আছে কি, সিংহাসন। কি লিখা আছে, সিংহাসন। সিংহাসনকে যদি আমরা ভাঙি তাহলে এর মধ্যে থেকে কি কি পাবো, এর মধ্যে থেকে পাবো সিংহ চিহ্নিত আসন। কি কি আছে এর মধ্যে, সিংহ চিহ্নিত আসন, এটাই আমাদের সিংহাসন। তাহলে এখানে তিনটে পদ পেলাম। তাহলে প্রথমের পদটাকে কি বলি আমরা, পূর্বপদ বলি, এটা আমরা জানি। শেষের পদটাকে কি বলি, পরপদ বা উত্তরপদ বলি। আর মাঝে আরেকটা পদ পেয়েছি এবং সেটা মাঝে আছে, তাই তার নাম কি, মধ্যপদ। তাই তার নাম মধ্যপদ। তাহলে চিহ্নিতটা কি, আচ্ছা, সিংহাসন আমরা কাকে বলি, সিংহাসন না, সিংহ চিহ্নিত আছে যেই আসনে, চিহ্নিত মানে চিত্রিত করা, ঠিক আছে, সেই আসনকেই আমরা সিংহাসন বলি। আসন তো অনেক ধরনের হয়, কিন্তু সবগুলোকে আমরা সিংহাসন বলি না। যেটাতে সিংহ চিহ্নিত আসন সেটাকে আমরা সিংহাসন বলি। তাহলে এখানে আমরা কতগুলো পদ দেখতে পাচ্ছি, এক দেখতে পাচ্ছি পূর্বপদ, একটা দেখতে পাচ্ছি পরপদ, আর একটা দেখতে পাচ্ছি মধ্যপদ। আর এই অংশটা একসাথে হচ্ছে আমাদের ব্যাস বাক্য, আর এটা হচ্ছে আমাদের সমাস। এটাকে আমরা কি বলে থাকি, সমাস। আচ্ছা, এই যে সমাস, এই সমাস কতটা অংশে ভাঙা যায়, দুটো অংশে হতে পারে অথবা তিনটে অংশে হতে পারে, পূর্বপদ, পরপদ এবং মধ্যপদ। যতগুলোই অংশে ভাঙা যাক না কেন, ওই যে মূল সমাস বা মূল শব্দটা, যে মূল সমাসটা, সেই সমাসটার অর্থ, সেই মূল সমাসটার অর্থ কোন পদটার মধ্যে প্রকাশ পাচ্ছে, এই শব্দটাই হচ্ছে সমাস নির্ণয়ের সবচেয়ে বড় শব্দ এবং সবচেয়ে দামি কথা। কি দামি কথা না, যে শব্দটা আমাদের বা যে পদটা আমাদের সমাস, যে পদটা আমাদের সমাস, এই পদটার তো একটা অর্থ আছে। আমাদের ওই পদটা উচ্চারণ করলে একটা কিছু ভাবনা তো তৈরি হয়। যেমন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, রাজপুত্র। কি দেখতে পাচ্ছি, রাজপুত্র, ঠিক আছে। আচ্ছা, রাজপুত্রের মধ্য দিয়ে আমরা দুটো পদ পেয়েছি, একটা পূর্বপদ একটা পরপদ। পূর্বপদ কি, রাজ, আর পরপদ কি, পুত্র। আচ্ছা বলো তো, শুধুমাত্র রাজপুত্র শব্দটা যখন আমরা ব্যবহার করছি, আমাদের চোখের সামনে কি ভেসে উঠছে, আমাদের চোখের সামনে রাজা ভেসে উঠছে না কোনো একটা পুত্র ভেসে উঠছে, রাজার ছেলে বা পুত্র ভেসে উঠছে, মানে ছেলেটা ভেসে উঠছে। তাই রাজপুত্র যখন আমরা শব্দ পদটা উচ্চারণ করি, এই পদটাতে আমরা দেখতে পাচ্ছি পুত্র শব্দটার প্রাধান্য আছে। কার প্রাধান্য আছে, পুত্র শব্দটার প্রাধান্য আছে, ঠিক আছে।
এই যে সমাস, এই সমাসকে ভাঙতে গিয়ে যতগুলো পদ আমরা পাবো, পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনটা প্রধান, কোন পদটা প্রধান, সেই পদটার অনুসারে সমাসের নামকরণ হয়। কোন পদটা প্রধান হচ্ছে, উত্তর পদ না পরপদ? আমরা একটু পেছনে গেলাম আরো। এখানে আমরা উদাহরণটাতে আসলাম ফিরে আবার। কি বলা হয়েছে, রান্না করার জন্য ব্যবহৃত ঘর, একে আমরা কি বলি, একে আমরা বলি রান্নাঘর। আচ্ছা, রান্নাঘর শব্দটা শোনার পর, পদটা শোনার পর আমাদের চোখে কিসের ইমেজ ভেসে ওঠে? রান্না ভেসে ওঠে না ঘর ভেসে ওঠে? ঘর ভেসে ওঠে। রান্নাঘরে কটা পদ আছে, এটাকে ভাঙলে কটা পদ পাবো? কি কি? এক হচ্ছে রান্না আর একটা হচ্ছে ঘর। রান্নাকে আমরা কোন পদ বলি? পূর্বপদ। আর ঘরকে কোন পদ বলি? পরপদ। তাহলে রান্নাঘর শব্দে কোন পদের প্রাধান্য বেশি আছে? ঘর শব্দের প্রাধান্য মানে পরপদের প্রাধান্য বেশি আছে। সমাসে পূর্বপদের প্রাধান্য বেশি নাকি পরপদের প্রাধান্য বেশি, নাকি দুটো পদেরই প্রাধান্য সমান, নাকি দুটো পদের মধ্যে কোনো পদেরই প্রাধান্য নাই, নতুন কোনো একটা ভাবনা তৈরি করেছে? এই দিক থেকে সমাজের শ্রেণী বিভাগ করা হয়, এবং এই দিক থেকে সমাজের শ্রেণী বিভাগ করতে গিয়ে আমরা সমাজকে 6টা ভাগে মোটামুটি দেখতে পাচ্ছি ভাগ করা হয়েছে। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি প্রথম পদের নাম, প্রথম সমাসের নাম আমাদের অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো পূর্বপদের প্রাধান্য এখানে থাকবে। কার প্রাধান্য এখানে থাকবে? পূর্বপদের প্রাধান্য। তাহলে প্রথম প্রকার সমাস কি নাম তার? অব্যয়ীভাব সমাস। আর অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য থাকবে? পূর্বপদের প্রাধান্য থাকবে। তারপরে আমরা আসছি পরপর 3টে সমাস, একটার নাম হচ্ছে দ্বিগু, একটার নাম হচ্ছে তৎপুরুষ এবং আর একটার নাম হচ্ছে কর্মধারয়ী সমাস। আর এই 3টে সমাসে পরপদ প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। এই জায়গাটাই সমাজ শিক্ষার মূল জায়গা। পদের প্রাধান্য কোন পদে, কোন সমাসে কোথায় পাবে? পূর্বপদ এবং পরপদ কোন সমাসে কোন পদের প্রাধান্য আছে। তাহলে পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। তেমনই আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়ী সমাস। দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়ী সমাস। আর এই দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়ী সমাসে কোন পদ প্রাধান্য পাবে? শেষের পদ বা পরপদ। নেক্সট আমরা আসছি আরেক প্রকারের সমাস, তার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি নাম? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে বলছে দুটো পদেরই প্রাধান্য সমান। দুটো পদেরই প্রাধান্য সমান, অর্থাৎ যে সমাসটা তৈরি হয়েছে সেই সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোরই গুরুত্ব সমান। কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। নেক্সট আসছি আমরা বহুব্রীহি সমাস। কি আছে? বহুব্রীহি। বহুব্রীহি সমাসে দুটো পদের মধ্যে কোনো পদেরই প্রাধান্য একার দ্বারা কিন্তু পরিচালিত হবে না। এখানে আমরা দেখতে পাবো দুটো পদকে উপেক্ষা করে নতুন কিছুর আগমন ঘটেছে, নতুন কোনো ভাবনা এসেছে। যেমন আমাদের বহুব্রীহি সমাসের একটা উদাহরণ বীণা পানি। বীণা পানি, বীণা শব্দের অর্থ একটা বাদ্যযন্ত্র, আর পানি শব্দের অর্থ হচ্ছে হাত, তাই না? তাহলে বীণা পানি এই সমাস পদটাতে পূর্বপদ কি? বীণা। পরপদ কি? বাণী হচ্ছে পরপদ। বলো তো, বীণা পানির মধ্য দিয়ে কোনটাকে বুঝি? বীণাকে বুঝি না, পানিকে বুঝি? কিছুকেই বুঝি না, আমরা দেবী সরস্বতীকে বুঝি। তাই দুটো পদই কেউ প্রাধান্য পেল না, একটা নতুন ভাবনার আগমন হলো। এই রকম সমাসকে আমরা কি বলি? বহুব্রীহি সমাস বলি। তাহলে সমাসের ভাগটা আমরা দেখতে পেলাম পূর্বপদ এবং পরপদের প্রাধান্য অনুসারে ভাগ করা হয়েছে। পূর্বপদ প্রাধান্য পাবে শুধুমাত্র অব্যয়ীভাব সমাসে,
পরপদ প্রাধান্য পাবে দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে, আর উভয় পদ প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাসে। কোনো পদই প্রাধান্য পাবে না, নতুন ভাবনা আসবে বহুব্রীহি সমাসে। এবার আমরা একে একে সমাসগুলো পড়তে শুরু করব। শুরু করছি প্রথম প্রকারের সমাস। কি নাম তার? নাম তার হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাস যেটা, সেটার প্রথম বৈশিষ্ট্য আমরা পড়ে এসেছি। প্রথম বৈশিষ্ট্য কি? পূর্বপদ প্রাধান্য পাবে। ঠিক আছে, পূর্বপদ প্রাধান্য পাবে। পূর্বপদ প্রাধান্য পাবে অব্যয়ীভাব সমাসে। তো সমাস বলতে কি? সমাস বলতে এই অংশটা থেকে এই যে ছোট অংশটা তৈরি হয়েছে এটাই সমাস। এটাকে যদি আমরা এখন ভাঙতে যাই তাহলে পূর্বপদটাই প্রধান। অর্থাৎ এই যে গোটা সমাস পদটা যা ভাবনা আমাদেরকে দিচ্ছে, সেই ভাবনাটা আসলে পূর্বপদের মধ্যেই নিহিত আছে। ঠিক আছে, তাহলে পূর্বপদের প্রাধান্য থাকবে, এক নম্বর কথা। দু নম্বর এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য অব্যয়ীভাব সমাসের, পূর্বপদ হবে উপসর্গ। কি হবে? পূর্বপদ উপসর্গ হবে। কি হবে? উপসর্গ অথবা অব্যয়। পূর্বপদ কি হবে? উপসর্গ অথবা অব্যয়। তাহলে এই যে সমাস, এই সমাসের পূর্বপদটা হবে কোনো উপসর্গ অথবা কি হবে? অব্যয় হবে। এর গঠন কেমন হবে? এর গঠন এমন হতে পারে যে কোথাও আমরা দেখতে পাবো এখানে প্রথমে পূর্বপদ থাকবে, যেটা সেটা কোথাও থাকবে উপসর্গ, কোথাও থাকবে অব্যয়, আর পরবর্তীতে যেটা পরপদ থাকবে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু হতে পারে। ঠিক আছে, তো অব্যয়ীভাব সমাস জানার জন্য আমাদের তাহলে আগে কি দরকার? আগে দরকার হচ্ছে উপসর্গ জানা, যে আমরা কাকে উপসর্গ বলি, তাই না? সমাস তোমাদের পরীক্ষায় এমন আসে না যে জীবন পর্যন্ত একে কি বলি, আজীবন, একে আমরা আজীবন বলি, এরকম আসবে না। শুধুমাত্র এই অংশটুকুই দেওয়া থাকে, বা একটা বাক্যের মধ্যে এই শব্দগুলোর একটার কোথাও তলায় দাগ দেওয়া থাকবে, জানতে চাইবে এটা কোন সমাস। তাহলে তোমাকে এই সমাসটা দেখেই চিনতে হবে, তার সাথে তুমি কিচ্ছু পাবে না। তাহলে সমাস দেখে যখন চিনতে হবে যে এটা কোন সমাস, তাহলে সেটাকে চেনার মতন অঙ্গভঙ্গি তৈরি করতে হবে। যে সমস্ত সমাসে পূর্বপদ হবে উপসর্গ, কি হবে? উপসর্গ। তাহলে উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে আমাদের অব্যয় সূচক শব্দাংশ, কোনো শব্দ নয়, শব্দাংশ। অব্যয় সূচক শব্দাংশ যার নিজের কোনো স্বাধীন অর্থ নাই। তাহলে শব্দের অংশ, সেটাকেই তো আমরা শব্দাংশ বলি, তাই না? তাহলে যে শব্দের অংশ তাকে আমরা শব্দাংশ বলি। এখন উপসর্গ হচ্ছে শব্দের অংশ যার নিজের স্বাধীন কোনো অর্থ নাই, কিন্তু এই যে স্বাধীন অর্থ যার নাই, সেই অংশটা যে শব্দের আগে গিয়ে বসবে তার একটা স্বাধীন অর্থ আছে। তাহলে উপসর্গ হচ্ছে সেই রকম শব্দাংশ যার নিজের কোনো স্বাধীন অর্থ নাই, কিন্তু সে যার আগে বসবে তার একটা স্বাধীন অর্থ আছে। তাহলে একজনের স্বাধীন অর্থ আছে আর একজনের স্বাধীন অর্থ নাই, বসলো। বসার পর গল্প কি হবে না, বসার পর দুজনে মিলে একটা পদ তৈরি করবে, আর এই পদটার অর্থ আগের পদটার অর্থ থেকে চেঞ্জ হয়ে যাবে। মানে উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে অব্যয় সূচক শব্দাংশ যার নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে যে স্বাধীন শব্দের আগে গিয়ে বসবে তার অর্থের পরিবর্তন ঘটিয়ে দেবে, তার অর্থের পরিবর্তন ঘটিয়ে দেবে। যেমন উদাহরণ দিচ্ছি আমরা, উদাহরণে যদি লিখি, বলো তো গড়, কি লিখলাম? গড়। আমরা একটা উদাহরণ লিখলাম, গড়। এই যে একটা শব্দ, এর কোনো স্বাধীন অর্থ আছে কি নাই? আছে। গড় মানে এলাকাও বুঝি, তাই না? আবার অঙ্কের ভাষায় আমরা অ্যাভারেজ কেউ বুঝি, তাহলে স্বাধীন একটা অর্থ আছে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে একটা লিখলাম অজ, কি লিখলাম? অজ। তাহলে অজ এটা কিন্তু নিজস্ব অর্থ, স্বাধীন অর্থ বেয়ার করে না। তাহলে এর নিজের স্বাধীন অর্থ নাই, এর নিজের স্বাধীন অর্থ আছে।
এবার এদেরকে বসিয়ে যদি একটা পদ তৈরি করি তাহলে কি হলো? অজগর। তাহলে ছিল অঙ্কের ভাষা, ছিল জায়গার ভাষা, এখন রূপ নিয়ে নিল একটা প্রাণীর ভাষা। অর্থের পরিবর্তন হলো কি হলো না? তাহলে কে অর্থের পরিবর্তনটা ঘটালো? অজ শব্দটা। অজ শব্দের নিজের অর্থের কোনো মানে ছিল না, ও একটা স্বাধীন অর্থের আগে বসে তারই অর্থের পরিবর্তন ঘটিয়ে দিল। এটাই হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য। বাংলা ভাষায় 21টি উপসর্গ আছে, আর সংস্কৃতে এখানে আমরা দেখতে পাবো 20টি উপসর্গ আছে। এই উপসর্গগুলো যদি মুখস্থ করে নিতে পারো তাহলে অব্যয়ীভাব সমাস তোমার হাতের নাগালে হয়ে গেল। ঠিক আছে? তো কি কি উপসর্গ আছে এটাও পড়ার একটা স্টাইল আছে এবং সেই রিদমেই পড়বে। কি আছে? অ, অঘ, অজ, অনা। অ, অঘ, অজ, অনা। আ, আর, আন, আব। আ, আর, আন, আব। ঠিক আছে? অ, অঘ, অজ, অনা। ঠিক আছে? আমি লিখলাম চার। কি লিখলাম বলো তো? চার। চার এর স্বাধীন অর্থ আছে কি নাই? আছে। চারের স্বাধীন অর্থ আছে, মানে কি বুঝি? অঙ্কের সংখ্যা বুঝি, তাই না? চার। এখন অনা এর স্বাধীন অর্থ আছে কি? নাই। কিন্তু এর আগে যদি আমরা অনা শব্দটাকে বসিয়ে দিই তাহলে এখন কি তৈরি হলো? অনাচার। ছিল সংখ্যা হয়ে গেল নিয়মের কথা। কে করলো কাজটা? অনা শব্দটা করলো। তাই অনা তো শব্দ নয়, শব্দাংশটা করলো, তাই অনাটা আমাদের কি একটা উপসর্গ। তাহলে অ, অঘ, অজ, অনা। আ, আর, আন, আব। ইতি, উনা, কত, কু। ইতি, উনা, কত, কু। নি, পাতি, বি, ভর। নি, পাতি, বি, ভর। আর রাম, স, সু, সা, আর হচ্ছে হা। ঠিক আছে? এগুলো স্বাধীন কোনো শব্দ অর্থ প্রকাশ করে না। এগুলো স্বাধীন অর্থের আগে বসে গেলে কি তৈরি হয়ে যায়? কি তৈরি হয়ে যায়? অর্থ পরিবর্তন করে নতুন শব্দের আগমন ঘটে। ঠিক তেমনি সংস্কৃত উপসর্গগুলো হচ্ছে প্র, পড়া, অপশমনী, অনু, অব, নির্দুর্বি, অধিসু, উৎপরি, প্রতি, অতি, অভিয়পি, আর উপ, আর হচ্ছে আ। ঠিক আছে? তো এগুলো মুখস্থ করে নিতে হবে। কেন মুখস্থ করতে হবে? না, উপসর্গ যোগে আমরা পাই কোন সমাসকে? উপসর্গ যোগে আগে আমরা পাই অব্যয়ীভাব সমাসকে। এবার অব্যয়ীভাব সমাসের যতটা উদাহরণ এখানে আছে, তোমাদের যেটুকু পড়লাম, যে উপসর্গগুলোর কথা বললাম, তোমাদের যেটুকু মনে আছে সেইটুকুকে যদি মেলাতে যাও দেখবে আ বলেছি কি বলিনি, উপ বলেছি কি বলিনি, উপ বলেছি, দূর বলেছি কি বলিনি, অনু, অব, নির, দূর, বি, দূর। ঠিক আছে? আমি বললাম নীতি। কিসের কথা বললাম? নীতি। নীতি মানে কি? নীতি মানে নিয়ম, তাই না? বিভিন্ন নিয়ম। আর এর আগে যদি আমি লাগিয়ে দিই দূর তাহলে কি হয়ে গেল? তাহলে নীতি মানে একটা পজিটিভ ম্যাটার, আর দুর্নীতি মানে কি? নেগেটিভ বা খারাপ ম্যাটার। এর অর্থটাকে চেঞ্জ করলো কি করলো না? দূর। হা, হা আমরা পড়লাম, আ পড়লাম আমরা, আ পড়লাম আমরা, প্রতি, প্রতিও আমরা পড়েছি। তাহলে প্রত্যেকটা যে সমাস, এই প্রত্যেকটা সমাসের আগে কি যোগ আছে? উপসর্গ যোগ আছে। আর উপসর্গ যোগে তৈরি হওয়া সমাসকে কি বলি আমরা? অব্যয়ীভাব সমাস বলি। তাহলে অব্যয়ীভাব সমাস এই অংশটা সমাস, আর এই অংশটা কি বলতো তাহলে? ব্যাস বাক্য। কি অংশটা? ব্যাস বাক্য। এখন অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য কিভাবে তৈরি হয়? দেখো, সমাসের মধ্যেই বলা আছে ভাবের কথা, আছে না? ভাবের কথা বলা আছে অব্যয়ীভাব সমাস। তাহলে এই যে ভাবের কথা বলা আছে, তাহলে যে পদটা বা যে সমাসটা যেমন ভাব প্রকাশ করে সেই অনুসারে তার ব্যাস বাক্য তৈরি হয়।
এখানে ব্যাস বাক্যের নির্দিষ্ট নিয়ম কিছু নেই। সমাস যেমন ভাব প্রকাশ করবে অব্যয়ীভাবে, ঠিক তেমনি তার ব্যাস বাক্য তৈরি হবে। দেখি আমরা প্রথমে কি আছে, আজীবন। কি আছে? আজীবন। তো তোমার উপসর্গ পড়া আছে, তুমি দেখছো আ উপসর্গ যোগে শব্দ তৈরি। স্যার, এটা নিঃসন্দেহে একটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তাহলে ব্যাস বাক্য বানাও। আজীবনের মধ্যে কি ভাবনা আসে, আমরা কি পাই? আচ্ছা, তাহলে আজীবনের পূর্বপদ কি বলো তো? পূর্বপদ কি? আ। পূর্বপদ কি? আ। আর পরপদ কি? জীবন। তাহলে কটা ভাগে ভাগ হলো? দুটো ভাগে ভাগ হলো। আচ্ছা, আজীবন বলতে বুঝি কি আগে বলো? আজীবন মানতে জীবনের শেষ দিন পর্যন্ত। আচ্ছা, যদি বলি তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত, এই কথাটা বুঝতে আ লাগে না শুধু জীবনকে দিয়েও বোঝা যায়? শুধু জীবন দিয়ে বোঝা যাবে না। জীবন মানে আজকের অংশ, এখনকারও অংশ, যেটা অতীত সেটাও অংশ। জীবন যেটা সেটা এখনই থেমে যেতে পারে, কিন্তু যখন থেকে শুরু করেছিলাম তখন থেকে লাস্ট পর্যন্ত এটাকে আমরা আজীবন বলি। জীবন বলতে পূর্ণটাকে বোঝাই না, বর্তমানটাকেই শুধু বোঝাই, তাই না? কিন্তু আমরা আজীবন বলতে একেবারে শুরু করে লাস্ট পর্যন্ত বোঝাই। তাই বলতো আজীবন শব্দের মধ্যে যে ভাবনাটা আমাদের এসেছিল শুরু থেকে লাস্ট পর্যন্ত, সেই ভাবনাটা প্রকাশ জীবন করছে না আ করছে? আ করছে। তাই আজীবনে পূর্বপদের প্রাধান্য আছে না পরপদের প্রাধান্য আছে? পূর্বপদের প্রাধান্য আছে। তাহলে আজীবন শব্দটা উপসর্গ যোগে তৈরি হয়েছে, পূর্বপদের প্রাধান্য আছে, তাই না? এবার অব্যয়ীভাব সমাস এটা হয়ে গেছে। তাহলে অব্যয়ীভাব সমাসের এবার আমরা ব্যাস বাক্য করব। তাহলে আজীবন বলতে কি ভাবি আমরা? অব্যয়ীভাব, তাহলে কি ভাবনা আসবে? জীবন পর্যন্ত, যতদিন জীবন আছে তার লাস্ট পর্যন্ত, এটাকে কি বলি? আজীবন। এটাই তার ব্যাস বাক্য, জীবন পর্যন্ত। তাহলে আজীবন বলতে ভাবনা কি আসে? জীবন পর্যন্ত। তাহলে পর্যন্ত মানে একটা সীমানা পর্যন্ত কথা বলছে না, তাই তো? তাহলে এটাকে বলি আমরা সীমানা বা ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব। সীমানা বা ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব। দ্বিতীয় উদাহরণ আসছি আমরা উপজেলা। কি আছে? উপজেলা। তাহলে উপজেলা একটা সমাস। চলো উপজেলার মধ্যে দিয়ে কি বুঝি এই ভাবনাটা আগে প্রকাশ করা হোক। উপজেলা মানে বুঝি জেলা ছোট অংশ, জেলার মধ্যে ছোট অংশ, সেটাকে আমরা উপজেলা বলি। অনেক বড় জেলা, প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার জন্য সেটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখন ছোট করে আরেকটা জায়গা তৈরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি? উপজেলা। তাহলে বলো তো উপজেলা যেটা, তাহলে ছোট অংশ, একটা জেলার ছোট অংশ বুঝি না? আচ্ছা, এখন উপজেলাকে কটা ভাগে ভাঙা যাচ্ছে সমাজকে? দুটো ভাগে, এক হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। আচ্ছা, উপজেলার মধ্যে যে ভাবনাটা পেলাম সেই ভাবনাটা জেলাতে আছে না? জেলা মানে তো বড় একটা জায়গা, তাই না? জেলা মানে তো বড় একটা জায়গা বুঝি, তাহলে পরপদে পাচ্ছি না। উপ মানে কি? বড়র থেকে একটু ছোট। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, উপপ্রধান, তাহলে বড়র থেকে একটু কি ছোট। তাহলে উপজেলা বলতে আমরা জেলাকে বুঝি না ছোটটাকে বুঝি? ছোটটাকে বুঝি। তাই উপজেলাতে কোনটা প্রাধান্য পেল? উপটা প্রাধান্য পেল, পূর্বপদ প্রাধান্য পেল। ভাবনা, এবার কি ভাবনা প্রকাশ করছে উপজেলা মানে? তাহলে জেলার ছোট অংশ, জেলার ক্ষুদ্রতম অংশ, এটাই তার ব্যাস বাক্য। জেলার ক্ষুদ্রতম অংশ। কি অর্থে? ক্ষুদ্রতা অর্থে প্রকাশ হয়েছে, তাই না? ক্ষুদ্রতা অংশে ব্যবহার হয়েছে। ঠিক তেমনি উপকূল। উপকূল মানে কিনারা, তীর, তাই না? আর কুল মানে কি বলতো? উপকূল মানে আগে কি বুঝি? উপকূল মানে কি বুঝি আমরা, বলো? সংকীর্ণ এলাকা, যেখানে সমুদ্র এবং স্থলভাগ মিলিত হয়েছে, এটাকে আমরা উপকূল বলি। আর কুল বলতে কি বুঝি বলতো? সমস্ত এলাকা। কুল মানে সমস্ত এলাকা, এটাই হচ্ছে কুল।
একটা নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে লাস্ট পর্যন্ত দুই পাড়ে যেখানে যেখানে টাচ করে আছে এটা তার কুল। দুই কুল বলি না আমরা, দুই কুলে গ্রাম বসে উঠেছে, দুই কুলে শহর সেজে উঠেছে, তো এটা তার কুল। এবং সেই কুলের মধ্যে যে জায়গাটা আমরা ব্যবহার করি, যে জায়গাটাতে আমাদের চলাচল আছে, যে জায়গাটা আমাদের বিশেষ কারণে প্রয়োজন, সেই জায়গাটুকুকে বলা হয় উপকূল। তাহলে কুলের মধ্যে একটা ছোট অংশ, কি নাম তার? উপকূল। তাহলে উপকূলকে যদি ভাঙি, পূর্বপদ, উপ, পরপদ, কুল। তাহলে উপকূল বলতে আমরা কুলকে বুঝি না, ছোট অংশটাকে বুঝি, ছোট অংশটাকে বুঝি। তাই উপকূলে উপ প্রাধান্য পাচ্ছে পূর্বপদ এবং পরপদের প্রাধান্য এখানে নেই। আর উপ হচ্ছে একটা কি? উপ হচ্ছে একটা উপসর্গ। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্নীতি। দুর্নীতি মানে কি বুঝি? খারাপ কাজ। তাহলে দুর্নীতিকে যদি ভাঙতে যায়, একটা হচ্ছে দূর আর একটা হচ্ছে নীতি। দূর মানে খারাপ কাজটাকে বুঝি না, নীতি মানে খারাপ কাজটাকে বুঝি, দূরটাকে, দুর্ব্যবহার, দুরাচরণ। তাহলে দূরটা প্রাধান্য পাচ্ছে, আগেরটাই প্রাধান্য পাচ্ছে। নেক্সট আসছে আমরা হা ঘরে। হা ঘরে, হা ঘরে মানে হচ্ছে ঘরের অভাব। বন্যায় গ্রামবাসীরা হা ঘরে হয়েছে। হা ঘরে মানে ঘরের অভাব। বলো তো হা ঘরে মানে ঘরের অভাব বললাম, এখন হা ঘরেকে কটা ভাগে ভাগা যাবে? দুটো, পূর্বপদ হা, পরপদ ঘর। তাহলে যাকে বলবো যে লোকটা হা ঘরে হয়েছে মানে সেই লোকটার ঘর আছে এটা বুঝবো, নাকি হা হয়ে গেছে ঘর মানে ঘর ছাড়া হয়ে গেছে? তাহলে হা শব্দের অর্থ ঘর ছাড়া হয়ে যাওয়া। তাহলে হা ঘরে বলতে পূর্বপদকে বোঝায় না পরপদকে বোঝায়? পূর্বপদকে বোঝায়, ঠিক আছে, পূর্বপদকে বোঝায়। তাহলে অব্যয়ীভাব সমাস চেনার দুটো উপায় আছে। এক হচ্ছে তুমি সমস্ত উপসর্গকে মুখস্থ করে নাও, অব্যয়ীভাব সমাস তোমার হাতের নাগালে, একটা উপায়। দুটা উপায় যে আমার এটা মুখস্থ হয় না স্যার, এটা মুখস্থ করতে পারি না, তাহলে এখানে তুমি ভাঙো। ভাঙতে গিয়ে দেখতে হবে তোমাকে পূর্বপদের প্রাধান্য আছে, এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা, পূর্বপদ যেটা সেটা এক প্রকার কি আমাদের, সেটা এক প্রকার হচ্ছে উপসর্গ। কিভাবে আমাদেরকে করতে হয় ব্যাস বাক্য, ভাবনাতে ব্যাস বাক্য প্রকাশ পায়। হা ঘরে, তাহলে হা ঘরে মানে কি? ঘর ছাড়া হয়েছে মানে যার কাছে ঘরের অভাব আছে, তাহলে ঘরের অভাব। হা ঘরে কি বলেছে? আকণ্ঠ, কণ্ঠ মানে কি? গলা। আকণ্ঠ মানে কি? গলা পর্যন্ত। কণ্ঠ মানে গলা আর আকণ্ঠ মানে গলা পর্যন্ত। তাহলে আকণ্ঠ এটার ভাবনা কি পাচ্ছে? কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত। ঠিক তেমনি আপাদ মস্তক কি আছে? পা থেকে মাথা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এগুলো আপাদ মস্তকে কি আছে? আছে, তাই না? অপ, হ্যাঁ। তো এই রকম ভাবে আমরা কিন্তু অব্যয়ীভাব সমাস দেখতে পাবো। নেক্সট আমরা আসছি, অব্যয়ীভাব সমাস আমাদের হয়ে গেল, দ্বিতীয় প্রকার সমাস। এবার আমরা দেখব পরপদ প্রাধান্য পায় যে সমস্ত সমাসগুলোতে পরপদের প্রাধান্য আছে। কোন কোন সমাসে আছে? দ্বিগু, তৎপুরুষ আর হচ্ছে কর্মধারয়ী সমাস। দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়ী সমাস। তাহলে প্রথমে আমরা শুরু করব দ্বিগু সমাস দিয়ে। কোন সমাস দিয়ে শুরু করব? দ্বিগু সমাস দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, দ্বিগু সমাস কি? এই সমাসের বিষয়, এই সমাসের বিষয় হচ্ছে সংখ্যার খেলা। সংখ্যার খেলা এই সমাসে আমরা দেখতে পাব। দ্বিগু সমাস চিনব কিভাবে? একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটাই দ্বিগু সমাস, এটা কিভাবে চিনব? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কটা সমাস পড়লাম? একটাই পড়েছি, তো ওটা আগে অ্যাপ্লাই করি। কি লেখা আছে শব্দটা? চৌরাস্তা। পরীক্ষাতে চৌরাস্তা দিয়ে একটা বাক্য, চৌরাস্তার তলায় দাগ দেওয়া আছে, চোখ বড় বড় করে দেখছি। চৌ আর রাস্তা আছে। কি কি আছে? চৌ আর রাস্তা। চৌ মানে কি? চার, আর রাস্তা মানে পথ। পূর্বপদ এবং পরপদ যে দুটো পদে ভাঙবে সেই দুটোর কিন্তু স্বাধীন আলাদা আলাদা অর্থ থাকতে হবে, না তো ভাঙবে না। তাহলে চৌ মানে কি? চার, আর রাস্তা মানে
পদ, ঠিক আছে। তো চৌবাচে এটা চার বুঝলাম, সেটা কোনো প্রকার উপসর্গ বা উপসর্গসূচক শব্দ, তাহলে এটা কোন সমাস হবে না, এটা অব্যয়ভাব হবে না, তাহলে অন্য কিছু হবে। তাহলে কি হবে দেখি। চৌ মানে কি বুঝি, চারকে, আর রাস্তা মানে কি বুঝি, রাস্তাকে বুঝি। আমি বললাম তোমাকে ফোন করে যে আমি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, আমি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, তুমি কি ভাবলে? এই ভাবনাটাই সমাস। তুমি ভাবলেটা কি চৌরাস্তা বিষয়টা নিয়ে, তোমার মনের মধ্যে ইমেজটা কি তৈরি হলো? ইমেজ এটা তৈরি হলো যে একটা বড় চার লেখা আছে, নাকি এটা ইমেজ তৈরি হলো ওই জায়গাটাতে যেখানে চারটা রাস্তা যোগ হয়েছে ওই জায়গাটা? তাহলে মূল কথা হচ্ছে রাস্তার কথাটা তোমার কাছে আসলো। কিসের কথা আসলো? রাস্তা। তাহলে চৌরাস্তাতে আছে চার, আর এখানে আছে কি রাস্তা। কথা মনে পড়ার পর আমার মাথাতে ইমেজ যেটা তৈরি হলো সেটা হচ্ছে রাস্তার ইমেজ তৈরি হলো, মানে পরপদ প্রাধান্য পেল। কে প্রাধান্য পেল? পরপদ। তাহলে প্রথম আমাদের 1 নম্বর নিয়ম, দ্বিগু সমাসে কোন পদ প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে? পরপদ। এবং 2 নম্বর নিয়ম, সেটা হচ্ছে পূর্বপদ যেটা হবে সেটা হবে কোনো সংখ্যাবাচক শব্দ। পূর্বপদ কি হবে? সংখ্যাবাচক শব্দ। তাহলে দ্বিগু সমাস এর প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে প্রাধান্য পাবে পূর্বপদ না পরপদ? পরপদ প্রাধান্য পাবে। আর পূর্বপদ যেটা হবে সেটা পূর্বপদটা কি হবে? সংখ্যাবাচক শব্দ। আসি আমরা ষড়ঋতু। কি আছে? ষড়ঋতু। ষড়ঋতু বললাম যে ষড়ঋতুর রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। ষড় শব্দের অর্থ কি? 6। ষড় কি? পূর্বপদ, আর পরপদ কি? ঋতু। যেই না বললাম ষড়ঋতুর রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, সেই তোমার মনে পড়ে গেল একটা 6 লিখার কথা। মনে পড়লো না? তোমার ঋতুর কথা গল্প পড়েছে, তোমার শীতের কথা মনে পড়েছে, তোমার বর্ষার কথা মনে পড়েছে, তোমার গরমের কথা মনে পড়েছে, তাই না? ষড়ঋতু পড়তে গিয়ে কিসের কথা মনে পড়লো? ঋতুর কথা মনে পড়লো। তাহলে ঋতুটা প্রাধান্য পেল, পূর্বপদ প্রাধান্য পেল না। কে প্রাধান্য পেল? পরপদ প্রাধান্য পেল। আর ষড় শব্দের অর্থ কি? 6। পূর্বপদ তাহলে কি? একটা সংখ্যাবাচক শব্দ। নেক্সট আসছি আমরা অষ্টব্যঞ্জন। কি আছে? অষ্টব্যঞ্জন। ব্যঞ্জন শব্দের অর্থ কি? বিভিন্ন ধরনের সবজি বা তরকারি, এটাকে আমরা ব্যঞ্জন বলি, তাই না? নানা ব্যঞ্জনে থালা সেজে উঠেছে, তো অষ্টব্যঞ্জন। তাহলে বলো তো অষ্টব্যঞ্জন বলতে তোমার 8 মনে পড়ে না তরকারিকে মনে পড়ে? তরকারিকে মনে পড়ে। তাহলে অষ্টব্যঞ্জনে পূর্বপদ কি? অষ্ট। পরপদ কি? ব্যঞ্জন। তাহলে প্রাধান্য কে পাচ্ছে? অষ্ট না ব্যঞ্জন? কোন পদ? পরপদ। আর পূর্বপদ অষ্ট মানে কি? 8। অষ্ট মানে 8, সংখ্যাবাচক। ঠিক তেমনি পশুরি। কি আছে? পশুরি। পশুরি। পশুরি কাকে বলা হয়? এখনকার দিনে বাটখারা এবং কম্পিউটার দিয়ে মাপা হয় কোনো কিছু। আগের দিনে আমাদের মা বাবা এবং তার আগের জেনারেশনটা সেরে মাপতো কোনো কিছু। সের, প্রচলিত কথা, সেরে মাপতো। এবং সের মানে কি? সের মানে একটা মাপনি। তাদের কাছে কোনো নির্দিষ্ট বাটখারা ছিল না, একটা নির্দিষ্ট কৌটা বা বেতের তৈরি কোনো কিছু, এবং মনে করতো যে ওতে 1 কেজি আটে এবং এই কেজিটাকে সের হিসাবে ব্যবহার করতো। 1 সের 2 সের দিলাম, ঠিক আছে? ঠিক আছে। 5 সের একসাথে একটাকে ব্যবহার করা হতো কি? 5 সের, ঠিক আছে? 5 সের মানে 5 কেজি। 5 সের মানে কি? 5 কেজি। তাহলে এটাকেই বলা হয় পশুরি। কি বলা হয়? 5 কেজিকে পশুরি। তাহলে পশুরির মধ্যে কি আছে? 5 আছে আর সের আছে। যদি বলি তোমাকে যে পশুরি চাল আনা হলো, কি আনা হলো? পশুরি আনা হলো। পশুরি শব্দটার তলায় দাগ হয়েছে। তাহলে পশুরি মানে একটা কি? 5, আর একটা হচ্ছে সের। তাহলে প্রাধান্য পাই কোনটা? 5টা প্রাধান্য পাই না, সেটটা এখানে প্রাধান্য পাই, তাই পরপদ প্রাধান্য পায়। আর পশুরির 5 মানে কি? পশুরির 5 হচ্ছে সংখ্যা। পশুরির 5 মানে হচ্ছে সংখ্যা, তাই তো? আচ্ছা, তো এগুলো
আমরা যে উদাহরণগুলো দেখছি এই উদাহরণগুলো সবই কিসের উদাহরণ? দ্বিগু সমাসের। কেন উদাহরণ দ্বিগু সমাসের? পরপদ প্রাধান্য পাচ্ছে আর পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক। যেমন আমরা দেখতে পাচ্ছি ত্রিভুবন, কি আছে? ত্রিভুবন। ত্রিভুবন শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন আমাদের সামনে তিন ভেসে উঠে নাকি আকাশ পাতাল মর্ত্যর কথা ভেসে ওঠে? তাহলে আকাশ পাতাল মর্ত্য এটা তো ভুবন, তাই না? তাহলে আমাদের ভুবন প্রাধান্য পাচ্ছে। পঞ্চবটি, গাছগাছরা, পঞ্চবটি বলছে তোমার এই অসুখ ওষুধে সারবে না ভাই, তোমাকে পঞ্চবটি নিতে হবে, তাই না? পঞ্চবটিতে আমাদের পাঁচ ভেসে উঠলো নাকি বিভিন্ন গাছগাছরার সরঞ্জাম ভেসে উঠলো? তাহলে কোনটা প্রাধান্য পেল? বটি প্রাধান্য পেল। বলছে সপ্তর্ষি, বলছে সপ্তর্ষির দল রাস্তা দিয়ে চলে যাচ্ছে। কিসের দল যাচ্ছে? সপ্তর্ষির দল। বলো তো, সাত তোমার চোখে ভেসে উঠছে নাকি দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কিছু ঋষি হেঁটে চলে যাচ্ছে? কতজন ঋষি চলে যাচ্ছে? মেলায় সপ্তর্ষির আগমন ঘটেছে, মানে মহান সাতজন ঋষি এসেছে, তাই না? তাহলে ঋষি এটা প্রাধান্য পাচ্ছে। আর সামনে কি আছে? সপ্ত মানে সাত। নবরত্ন, আকবরের সভায় নবরত্ন ছিল না? তাহলে নবরত্ন বলতে আকবরের সভায় যে নবরত্ন ছিল তাহলে 9 জন লোক ছিল। তাহলে 9 জন লোক বিভিন্ন গুণগান বা গুণে সম্পূর্ণ ছিল, তাই তাদেরকে রত্ন বলা হতো। তাই নবরত্ন বলতে 9 বোঝাতো না, 9 জন গুণী লোককে বোঝাতো, লোককে বোঝাতো। তাই রত্ন প্রাধান্য পায়, নব সংখ্যা হয়ে যায়। পূর্বপদ যার সংখ্যা, পরপদ যার প্রাধান্য পায় তাকে আমরা কি বলি? দ্বিগু সমাস আমরা তাকে বলি। তাহলে সমাস পেয়ে গেলাম, এবার আমরা এর ব্যাস বাক্য বানাবো। ব্যাস বাক্য অতি সহজ। ব্যাস বাক্য বানানোর জন্য কি করতে হয়? শেষে সমাহার শব্দটি ব্যবহার করতে হয়। সমাহার, সমাহার মানে কি? নিয়ে গঠিত। সমাহার মানে নিয়ে গঠিত। ত্রিভুবন, তাহলে ত্রিভুবনের সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। চৌরাস্তা, চৌ বা চার রাস্তার সমাহার। চৌচালা, চারটি চালার সমাহার। অষ্টব্যঞ্জন, অষ্ট ব্যঞ্জনের সমাহার। তাহলে দ্বিগু সমাসের ব্যাস বাক্য আমাদের অতি সহজ বিষয় একটা। দ্বিগু সমাস কিভাবে চিনবো আমরা? পরপদের প্রাধান্য পাবে আর পূর্বপদ হবে সংখ্যাবাচক। তাহলে কটা আমরা শিখলাম সমাস? দুটো শিখলাম। প্রথমটা কি শিখলাম? প্রথমে শিখলাম অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায় না পরপদ? পূর্বপদ প্রাধান্য পায়। আর এই পূর্বপদ প্রাধান্য পাবে, পূর্বপদটা কি হবে? উপসর্গ হবে। আর এখানে আমরা দ্বিগু সমাস দেখলাম। নেক্সট আসছে এবার আমরা তৎপুরুষ সমাস। কি আছে? তৎপুরুষ সমাস। আমরা প্রথম দিকে স্লাইডে দেখেছিলাম দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়, তিনটে পদ, তিনটে সমাস, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়। আর এই যে তিন প্রকার, এদের প্রত্যেকেরই পরপদ প্রাধান্য পাবে। কি প্রাধান্য পাবে? পরপদ। কিন্তু পূর্বপদ যদি হয় সংখ্যাবাচক তাহলে সেটা দ্বিগুতে চলে গেল। এখন এই সমাসগুলো দেখে আমাদেরকে চিনতে হবে যে এগুলো কিভাবে আমাদের কিসি হতে পারে না তৎপুরুষ সমাসের অন্তর্গত সমাস হতে পারে। তাহলে শুরু করছি এখন আমরা তৎপুরুষ সমাস। বিভক্তি আমরা আগেই পড়েছি, জানতাম বিভিন্ন জায়গায় বিভক্তি আমাদের কাজে লাগবে, তাই বিভক্তি আমরা আগে থেকেই পড়ে রেখেছি। বিভক্তি কাকে বলে? পদের সঙ্গে যুক্ত থাকা অতিরিক্ত অংশ। দেখা, মূল শব্দ, মূল ক্রিয়া হচ্ছে দেখ, আযোগ হয়েছে, তাহলে হচ্ছে দেখা, তাই না? তাহলে বিভক্তি যুক্ত থাকবে। কি বলেছে? বলছে এমন এইটা এক প্রকার সমাস যে সমাসে বিভক্তি লোপ পেয়ে যাবে। সমাসে বিভক্তি লোপ পেয়ে যাবে। তাহলে সমাসে বিভক্তি লোপ পেয়ে যাবে তো থাকবে কোথায়? তাহলে ব্যাস বাক্যে থাকবে। তাহলে উল্টো করে আমরা এটাও বলতে পারি যে সমাস থেকে ব্যাস বাক্য তৈরি করতে নতুন করে বিভক্তির আগমন ঘটবে। বলতে পারি কি পারি না? তাই না?
যে সমাসের ব্যাসবাক্য তৈরি করতে গিয়ে নতুন করে বিভক্তির আগমন ঘটবে, অথবা যে সমাস তৈরি হতে গিয়ে বিভক্তি লোপ পেয়ে যাবে। তাহলে ব্যাসবাক্য তৈরি করতে গিয়ে কি হবে? বিভক্তি আসবে। আর সমাস তৈরি হতে গিয়ে কি হবে? বিভক্তি লোপ পাবে। তো আমাদের পরীক্ষা হলে যেটা করতে হয় সেটা সমাস শব্দটা দেখে, সমাসবদ্ধ পদটা দেখে আমাদেরকে বার করতে হয়। তাই আমরা শিখবো ওইভাবে। তাই বিভক্তি নাই সেই জায়গা নিয়ে আমরা দেখব, ঠিক আছে? এবং সেই জায়গাগুলো নিয়ে দেখব যে সেখানে বিভক্তির আগমন হতে পারে কি পারে না। উদাহরণে চলো আগে, উদাহরণে আমরা গিয়ে দেখছি কি লেখা আছে, রথ দেখা। কি আছে? রথ দেখা। তাহলে আগে আমরা নিয়মে আসি। প্রথম নিয়ম, পরপদ প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে, ঠিক আছে? তাহলে পরপদ প্রাধান্য পাবে। আগে পাচ্ছে কি দেখি। রথ দেখা, বলো তো, রথ দেখা এই একটা শব্দ, এই একটা শব্দতে আমরা কি বুঝলাম? জোর করে বা নিয়ম মেনে করার কোনো সময় চেষ্টা করবে না, ঠিক আছে? যেটা বুঝবে সেটাই বলবে। রথ সারা বছর দাঁড়িয়ে থাকে, কোনো যায় আসে না। রথের একটা বিশেষ দিনেই আমরা রথ দেখতে যাই, আর মেলাতে যাই তো রথ দাঁড়িয়ে আছে সেটা প্রাধান্য নয়, রথটাকে আমরা দেখতে যাই, সেটাকেই বলা হয় রথ দেখা। রথটা চলছে সেটাকে আমরা দেখতে যাই, সেটাকে রথ দেখা বলে। যেটা রথ দাঁড়িয়ে আছে ওটা রথ দেখা নয়। রথের মেলা গিয়েছি ওটা রথ দেখা আমাদের, রথ দাঁড়িয়ে আছে সেটা রথ দেখা নয়। তাহলে রথ দেখা দুটো পদ, পূর্বপদ রথ, পরপদ দেখা। রথ দেখা, আমার রথ দেখাও হলো, কলা বেচাও হলো। তাহলে রথ দেখাতে প্রাধান্য কি পেল? দেখাটা প্রাধান্য পেল, আমি দেখাটা তো অনুভব করলাম। তাহলে পরপদের প্রাধান্য আছে। আরো দেখি আমরা গুরু ভক্তি। বলতো গুরু ভক্তি যদি পদটা আমরা বলি তাহলে তোমার চোখের সামনে কি ভেসে ওঠে? একজন গুরু দাঁড়িয়ে আছে আর তাকে একজন শিষ্য প্রণাম করছে, তাই না? তাহলে গুরু ভক্তিতে কোন জিনিসটা প্রাধান্য? গুরু প্রাধান্য না তার প্রতি ভক্তি শ্রদ্ধাটা প্রাধান্য? শ্রদ্ধা ও ভক্তিটা প্রাধান্য। ভক্তি এখানে পরপদ। কি পরপদ? ভক্তি, ঠিক আছে? বলছে বিলেত ফেরত, বলছে সে বিলেত ফেরত লোক, সে বিলেত ফেরত লোক। বিলেত ফেরতের তলায় দাগ দেওয়া আছে। বিলেত ফেরত বলতে বিদেশের কথা মনে পড়ে যায় না? বিদেশ থেকে পড়ে টড়ে এসেছে এটা মনে পড়ে, বিদেশ থেকে পড়ে আসা লোক, সেটাকে আমরা বিলেত ফেরত বলি। তাহলে পরপদের প্রাধান্য আছে। বলছে মামা বাড়ি। মামা বাড়ি বলতে মামার কথা মনে পড়ে না মামার বাড়িটার কথা মনে পড়ে? মামার বাড়িটার কথা মনে পড়ে। তাই কোন পদের প্রাধান্য আছে? বাড়ি পদের প্রাধান্য আছে। বলছে বাক্সে বন্দি। কিসে বন্দি? বাক্সে বন্দি। বলছে সে বাক্সে বন্দি আছে। হট করে তোমার কথা মনে পড়ে গেল কি আছে? বন্দি আছে। কি আছে? বন্দি আছে। যখনই বলা হয়েছে বাক্সে বন্দি আছে তখনই তোমার মনে পড়লো বাক্সটাতে তালা লাগানো আছে। বাক্সর কথা আমাদের আগে মনে পড়ে না, মনে পড়ে বাক্সটাতে তালা লাগানো আছে। মানে কি আছে? বন্দি আছে। কি আছে? বন্দি আছে। বন্দিটা প্রাধান্য পাই বাক্সে বন্দিতে। তো যতটা সহজ আসছিল ততটা সহজ থাকবে না, ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাবে, ঠিক আছে? কিন্তু এটাকে ঘুরিয়ে আমরা আবার সহজের দিকে আনার চেষ্টা করব। এখন আমরা দেখছি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পড়ছি তৎপুরুষ সমাস। কি পড়ছি আমরা? তৎপুরুষ সমাস আমরা পড়ছি। এবং তৎপুরুষের এই ভাগটাকে বলা হয় সাধারণ তৎপুরুষ। কি বলা হয়? সাধারণ তৎপুরুষ বলা হয়। চিনব কিভাবে? এগুলোই শুধু দেওয়া আছে। তাহলে চেনার উপায় বার করি। যা যা এতক্ষণ করেছি তাহলে ভাঙলাম। রথ দেখা, রথ দেখা ভাঙলাম। কি কি পদ হলো? রথ আর দেখা। রথ কি কোনো কোনো উপসর্গ? তাহলে এটা কোন সমাস হবে না? অব্যয়ী ভাব হবে না। রথ দেখা, রথ দেখা মানে কোনটা আগে বুঝছি না। আচ্ছা পূর্বপদ কি কোনো সংখ্যা? তাহলে এটা কোন পদ হবে না? কোন সমাস হবে না? দ্বিগু সমাস হবে না। এবার বাকিগুলো যা থাকলো তার মধ্যে এবার আমরা দেখি, ঠিক আছে?
এর মধ্যে কি কোনো বিভক্তি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না? তো দেখি বিভক্তিগুলো আছে কি নাই, তাই না? রদ দেখা, তাহলে বিভক্তিগুলো কি পড়েছিলাম আমরা? শূন্য বিভক্তিতে পড়েছিলাম অ, দ্বিতীয় বিভক্তিতে পড়েছিলাম কে রে এ রে, তাই না? তৃতীয়াতে কি পড়েছিলাম? দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থতে পড়েছিলাম কে রে এ রে। পঞ্চমে পড়েছিলাম হইতে থেকেছে। ষষ্ঠীতে পড়েছিলাম র আর এর। আর সপ্তমীতে পড়েছিলাম এতে এতে আর অন্তস্থ। ঠিক আছে, কলকাতায় থাকি, কলকাতায় অন্তস্থ প্রয়োগ করতে হবে, তার মধ্যে একটা খাপ খাচ্ছে কিনা। শূন্য বিভক্তি অ, রদ দেখা, শব্দটা কি রদ দেখায়? দেখি আর সামনে ভেবে চিনতে, যদি রদ দেখাই হয় তাহলে আর কোনো কিছুতে মিলবে না, তাই না? পরে দেখলাম যে রদ দেখা দ্বিতীয় বিভক্তি কে রে এ রে, তাই না? রথ কে দেখা, রথ রে দেখা, রথে রে দেখা, রথে রে দেখা নয়, রথ রে দেখা নয়, রথ কে দেখা, সেটাই বলি রথকে দেখা বা রথ দেখা। তাহলে মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে রথ দেখা। এর মধ্যে একটা বিভক্তি ছিল, বিভক্তিটা আমরা আর দেখতে পাচ্ছি না এখন। তাহলে এটাকে যদি ভাঙতে যাই তাহলে কোন বিভক্তিটা যোগ পাবে, কোন বিভক্তিটা এখানে মানাবে? যদি বলি রথ কর্তৃক দেখা, রথ দ্বারা দেখা, রথ হইতে দেখা, অন্য কিছু বোঝায়, অন্য কিছুকে দেখছি রথ হইতে, তাহলে রথকে দেখছি না, তাই না? যদি বলি রথের দেখা, রথের দেখা, রথের দেখা রথকে দেখা নয়, ঠিক আছে? আর কি দেখতে পারি? আর দেখতে পারি আমরা রথে দেখা, রথে দেখা বলতে নয়, রথকে দেখছি, রথেতে দেখছি না আমরা, তাই না? তাই প্রত্যেকটা যে বিভক্তি আমাদের আছে সে প্রত্যেকটা বিভক্তির মধ্যে কোনটা মিলে? এখানে কে মিলে, কোনটা মিলে? কে। তাই এটা হচ্ছে রথকে দেখা, রথকে দেখা। তাই এটা আমাদের অব্যয় ভাব নয়, এটা আমাদের দ্বিগু নয়। কি পেলাম? কি পেলাম? তৎপুরুষ সমাস। আর তৎপুরুষের মধ্যে কোন তৎপুরুষ? সাধারণ তৎপুরুষ। এর মধ্যে একটা বিভক্তি ছিল, আর ওই বিভক্তিটা লোপ পেয়েই তৈরি হয়েছে সমাসটা। যদি বিভক্তিটা তুমি যোগ করে দাও তাহলেই তৈরি হয়ে গেল আবার তোমার ব্যাস বাক্য। বিভক্তিটা তৈরি করে যোগ করে দিলে কি তৈরি হয়ে গেল? ব্যাস বাক্য তৈরি হয়ে গেল। তাহলে দেখো, তাহলে রথ দেখা কি বলে? রথকে দেখা। আর কে বিভক্তি মানে কত নম্বর বিভক্তি? দ্বিতীয়া। তাই এটার নাম হয়েছে দ্বিতীয়া তৎপুরুষ। কি নাম? দ্বিতীয়া তৎপুরুষ। বিভক্তির নাম অনুসারে সাধারণ কর্মধারয় সাধারণ তৎপুরুষ সমাসের নাম হয়। বিভক্তির নাম অনুসারে সাধারণ তৎপুরুষ সমাসের নাম হয়ে থাকে। বলতো মন গড়া, মন গড়া, মনকে গড়া, মনেরে গড়া, মন দিয়ে গড়া, হ্যাঁ মন দ্বারা গড়া, মন দ্বারা বা মন দিয়ে গড়া। তাহলে মাঝে বিভক্তি ছিল, কি ছিল? দ্বারা বা দিয়া ছিল। কোন বিভক্তি? তৃতীয়া। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? মন দিয়ে গড়া। কি হবে? মন দিয়ে গড়া বা মন দ্বারা গড়া। তাহলে এটা কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তাই এর নাম কি হবে? তৃতীয়া তৎপুরুষ। কি হবে এর নাম? তৃতীয়া তৎপুরুষ। আসছি এবার আমরা গুরু ভক্তি। কি আছে? গুরু ভক্তি। বলতো গুরুর ভক্তি কি হবে? গুরুকে ভক্তি। কি আছে? গুরুকে ভক্তি, তাই না? তাহলে কে, কে দিয়ে কোন বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি। তাহলে এটা কি দ্বিতীয়া তৎপুরুষের উদাহরণ হবে? না। গুরু ভক্তি কি একটা নিঃস্বার্থ আমাদের সেবা, তাই না? গুরু ভক্তি কি একটা নিঃস্বার্থ সেবা। তাই এখানে কেটা কোন প্রকার বিভক্তির? চতুর্থী বিভক্তির। তাই এটা কি হবে? এটা হবে চতুর্থী তৎপুরুষ। এতটা সতর্ক থাকতে হবে, তাই না? তাই এটা কিসের উদাহরণ? গুরু ভক্তি আমাদের চতুর্থী তৎপুরুষের উদাহরণ। ঠিক আছে? এটা ভুল আছে এখানে, এটা হবে হজ যাত্রা। কি হবে?
হজ যাত্রা। কি আছে? হজ যাত্রা। তাহলে হজ যাত্রার মধ্যে আমরা দুই প্রকার পাইনি, দুই প্রকার আমাদের সমাস মিলেনি। এটা সংখ্যাও নয়, আবার এটা উপসর্গও নয়। তাহলে 3 নম্বরে দেখি প্রয়োগ করে, হজের জন্য বা উদ্দেশ্যে যাত্রা পড়েছিলাম না? নিমিত্ত। উদ্দেশ্য বা জন্য বোঝালে কি হয়? নিমিত্ত। তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষের উদাহরণ। কিসের উদাহরণ? নিমিত্ত তৎপুরুষ, উদ্দেশ্য বা জন্য বোঝায়। ঠিক আছে? তা নিমিত্ত তৎপুরুষ এটা চতুর্থী তৎপুরুষের মধ্যেই ছিল, তাই না? তাই এটা চতুর্থী তৎপুরুষের উদাহরণ। নেক্সট আসছি বিলেত ফেরত। বলো তো, বিলেতের ফেরত, বিলেত কে ফেরত? বিলেত দ্বারা ফেরত নাকি বিলেত হইতে ফেরত? হইতে ফেরত। তাহলে হইতে থেকে চেয়ে পড়েছিলাম। তাহলে যেটা বিলেত ফেরত আছে এর মধ্যে একটা জিনিসকে নাই করে দেওয়া হয়েছে। কোন জিনিসটা? সেটা একটা বিভক্তি নাই হয়ে গেছে। আর বিভক্তিটা কি? থেকে বা হইতে। বলছে বিভক্তি লোপ পাবে সমাসে। কোন বিভক্তি লোপ পেয়েছে? পঞ্চমী বিভক্তি। তাই এটা কিসের উদাহরণ? পঞ্চমী তৎপুরুষের উদাহরণ। নেক্সট আমরা আসছি মামা বাড়ি। কি আছে? মামা বাড়ি। এখানে প্রথম দুটো সমাস হলো না। তৃতীয় নম্বরে এবার দেখি বিভক্তি ঢুকতে জায়গা পাচ্ছে কি। মামাকে বাড়ি, মামা রে বাড়ি, মামার দ্বারা বাড়ি, মামা হইতে বাড়ি, নাকি মামার বাড়ি? মামার বাড়ি। কি বাড়ি? মামার বাড়ি এটা আমাদের। তাহলে কোন বিভক্তি ছিল এখানে? র বিভক্তি ছিল। র বিভক্তি মানে ষষ্ঠী। কে লোপ পেয়েছে? ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে। তাই এটা কিসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। ঠিক আছে? বলছে বাক্সবন্দি। কি আছে? বাক্সবন্দি। ঠিক আছে? বলছে কোন বিভক্তি জায়গা পাবে এখানে? তো বাক্সবন্দি এখানে ছিল কি আগে দেখি, ভাবি। বাক্সর বন্দি, বাক্স হইতে কি বন্দি, বাক্স রে বন্দি, এগুলো বোঝায় না। কি হয়? বাক্সে বন্দি। কি বোঝায়? বাক্সে বন্দি। বাক্সবন্দি তাহলে এসেছে কোথা থেকে? বাক্সে বন্দি থেকে এসেছে। হ্যাঁ, বাক্সতে বন্দি বা বাক্সে বন্দি একই জিনিস। হ্যাঁ, আর এতে এতে এগুলো থাকলে কোন বিভক্তি হয়? সপ্তমী। তাই বাক্সে বন্দি এটা কিসের উদাহরণ? আমাদের সপ্তমী তৎপুরুষের উদাহরণ। তাই তৎপুরুষ সমাসের আমরা প্রথম একটা ভাগ, তার নাম হচ্ছে সাধারণ তৎপুরুষ, এটা আমরা দেখলাম। বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য, কে প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। ঠিক আছে? যেটা সমাস তার মধ্যে একটা জিনিস লোপ পাবে। কি লোপ পাবে? বিভক্তি। কি লোপ পাবে? বিভক্তি। তাহলে তার মধ্যে বিভক্তি ছিল, আর যে বিভক্তিটা ছিল সেই বিভক্তি অনুসারেই সেই সমাসের নামকরণ হবে। যে বিভক্তি ছিল, এখন কোন বিভক্তি ছিল আমাদের বিভক্তি জানা আছে, তাই আমরা বিভক্তিগুলোকে ম্যাচ করে দেখব। অনেক সময় পরীক্ষায় তোমরা অপশন টেস্ট লাগাও না? পরীক্ষায় নিয়মের থেকে অপশন টেস্ট লাগিয়ে দেখা গেল যে দু একটা অঙ্ক এমনি করে নিতে পারলে, তাই না? তো এই হচ্ছে অপশন টেস্ট। তোমাকে বিভক্তির অপশন লাগাতে হবে, তার সাথে কোনটা মানাচ্ছে, আর যেটা মানিয়ে যাবে সেই ধরনেরই তৎপুরুষ সমাস। ঠিক আছে? ব্যাসবাক্য কিভাবে করব না, যা লুকিয়ে ছিল সেটাকে বার করে দিলেই ব্যাসবাক্য তৈরি হয়ে যাবে। তাহলে লুকিয়ে কে ছিল? বিভক্তি। তাহলে বিভক্তিকে টেনে বার করো, গুরু ভক্তি, গুরু কে ভক্তি, হয়ে গেল ব্যাসবাক্য। আর কি? বিলেত ফেরত, বিলেত হইতে ফেরত বা বিলেত থেকে ফেরত, হয়ে গেল, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা মামা বাড়ি, মামার বাড়ি, হয়ে গেল বিভক্তি, হয়ে গেল ব্যাসবাক্য। তাহলে এই সমাসের ব্যাসবাক্য করতে গিয়ে আমরা দেখলাম যা লুকিয়ে আছে সেটাকে আমরা খুঁজে বার করে টেনে নিয়ে আসলাম। তাহলে গেল আমাদের 3 নম্বর সমাসের প্রথম ধাপ। এবারে আমরা আসছি পরবর্তীতে। নং তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ নামে দুটো এর আরো ভাগ আছে, এবং এরপরে আরেকটা এর ভাগ আছে। ঠিক আছে? তাই তৎপুরুষ সমাস কিন্তু খুব সচেতনতার সাথে করতে হয়। তবে নং তৎপুরুষ যেটা অতি সহজ একটা জিনিস, দেখলেই চিনতে পারবে, দেখলেই চেনা যায়, চোখের সামনে ডকডক করে। চলো পড়তে শুরু করা যাক। ঠিক আছে? নং তৎপুরুষ, যেহেতু তৎপুরুষ সমাস,
তাই প্রাধান্য পাবে পূর্বপদ না পরপদ? পরপদই প্রাধান্য পাবে। চিনব কিভাবে? যে তৎপুরুষ সমাসের পূর্বপদ হবে নেতিবাচক, পূর্বপদ হবে নেতিবাচক বা না বাচক শব্দাংশ দিয়ে তৈরি, তাহলে পূর্বপদ কি প্রকাশ করবে? না বাচক প্রকাশ করবে বা নেতিবাচক প্রকাশ করবে। আর এগুলো প্রকাশ করার জন্য কি কি দরকার? অ, অনা, নাতি, এই শব্দাংশগুলো কিন্তু আমাদের নেতিবাচক বা না ইচ্ছাকে প্রকাশ করে। বললাম আচার, নয় আচার, মানে যে নিয়ম মেনে চলে না সেটাকেই তো নয় আচার বলি, তাই না? বললাম দীর্ঘ, বলছে নাতি দীর্ঘ। উদাহরণে যাই, উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে? জানা। কি লেখা আছে? জানা। এবং একসাথে লেখা আছে অজানা। কি লেখা আছে? অজানা। এটা একটা পদ। এখন জানতে চাইছে যে এই পদটা কোন ধরনের সমাসের উদাহরণ। ঠিক আছে, অজানা। এখন মনে রাখবে যে অ কিন্তু একটা উপসর্গও আছে, আছে তো, একটা উপসর্গও আছে, কিন্তু ওই উপসর্গটা প্রয়োগ করেই তুমি শুধুমাত্র অব্যয় ভাব করতে যাবে না, তার আগে একটা সিকিউরিটি মেনটেন করবে। কি সিকিউরিটি মেনটেন করবে? না এই অটা বিপরীত অর্থে বসেনি তো কারো, অ বসিয়ে দিলে বিপরীত হয়ে যায়, আমরা তো জানি। আর কি কি বসালে হয়? অনা, নাতি, অনা, এগুলো বসালে বিপরীত হয়ে যায়। তো যে পদটা পরে আছে, যে পরপদটা আছে, তার বিপরীত করতে অটা ব্যবহার হয়নি তো। আমরা দেখতে পাচ্ছি জানা আর অজানা এরা দুটো একে অপরের কি? বিপরীত। তাহলে পরপদ কি ছিল? জানা। আর জানাকে অ বসিয়েছে, তাহলে অ বসে কি হয়ে গেছে? তার বিপরীত হয়ে গেছে। যখন পরবর্তী পদের আগে যে উপসর্গ থাকবে সে উপসর্গ যদি তাকে কি করে দেয়? বিপরীত করে দেয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গোটাটাতে যদি নেগেটিভ সেন্স প্রকাশ পায়। কি প্রকাশ পায়? নেগেটিভ সেন্স। তাহলে এই রকম পদকে আমরা বলি এটা নং তৎপুরুষের উদাহরণ। কিসের উদাহরণ? নং তৎপুরুষ। তাহলে নং তৎপুরুষ বুঝবো কিভাবে? না, নংই আছে না, তাহলে কি থাকবে? না থাকবে। তাহলে না থাকবে তো দেখি, অজানা, নয় জানা যেটা সেটাই অজানা। তাহলে অজানা, এখানে অ উপসর্গ নয়, এখানে অ জানার বিপরীতের জন্য এসেছে, তাই না? অজানার বিপরীতকে প্রকাশ করছে। আর প্রথমেই যেহেতু নেতিবাচক আছে, তাই এটা কি হবে? এটা কিন্তু নং তৎপুরুষের উদাহরণ। ঠিক একই রকম ভাবে অনাচার, কি আছে? অনাচার। ঠিক আছে, কি আছে এখানে? অনাচার। আচ্ছা, অনাচার এটাও একটা কিন্তু উপসর্গ। তাহলে এটা দেখেই করতে গেলে কিন্তু হবে না, দেখতে হবে পরের যে পরপদটা আছে তার বিপরীত করে দিয়েছে কিনা। তাহলে চার মানে কি? নিয়ম, আচার। তাহলে এটা হচ্ছে আচার মানে নিয়ম, আর এটাকে কি করে দিয়েছে? অনাচার মানে সেটাকে কি করে দিয়েছে? উল্টে দিয়েছে। তাহলে উল্টে দিয়েছে তো নাই আচার যার, সেই অনাচার। নেক্সট কি দেখতে পাচ্ছি? নাতি দীর্ঘ। নাতি মানে কি? কম। নাতি মানে কম। তাহলে দীর্ঘ আর সেটাকে কম করে দিয়েছে, তার মানে কি? নয় দীর্ঘ যা, সেটাই নাতি। আর কি আছে? অনাদর। নাই আদর যার, সেটাই কি? অনাদর। তাহলে অনা আদরকে উল্টে দিয়েছে। তাহলে বুঝবো কি দেখে? বুঝবো হচ্ছে ব্যাস বাক্যের, বুঝবো হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাবো কি না, প্রথমেই অ, অনা, নাতি এই সমস্ত যোগে তৈরি হয়েছে। হ্যাঁ, আর ওই সেটা যে পূর্বপদ, সে পূর্বপদের প্রভাবে পরপদ বিপরীত হয়ে গেছে। গোটা শব্দটা যেটা তৈরি হয়েছে সমাসটা, সেটা পরপদের বিপরীত রূপে কাজ করছে। ঠিক আছে, ব্যাস বাক্য কিভাবে করব না, যেটা সেন্স প্রকাশ করছে সেটাই লাগিয়ে দাও আগাদিকে। নয়, নাই, নয়, নাই লাগিয়ে দিলেই হয়ে যাবে। যেমন এখানে অজানা, নয় জানা, বা না। তারপরে দেখতে পাচ্ছি অনাচার, নাই যার আচার, তাহলে নাই আচার। নাতি দীর্ঘ, নয় দীর্ঘ যেটা সেটাই নাতি দীর্ঘ, যেটা অনেক বেশি দীর্ঘ নয় সেটাকে আমরা কি বলি? নাতি দীর্ঘ বলি। আর কি আছে? অনাদর, যার আদর নাই তাকে কি বলি? অনাদর বলি। এবার কি আসছে? আসছে অলুক তৎপুরুষ। কি আসছে? অলুক
তৎপুরুষ। অলুক তৎপুরুষ, অলুক শব্দের অর্থ যে লোপ পায়নি, যে লুপ্ত হয়নি, যে লুকিয়ে যায়নি। আমরা সাধারণ তৎপুরুষ পড়লাম না একটু আগে? সাধারণ তৎপুরুষে দেখতে পেলাম ব্যাস বাক্য থেকে যে সমাসটা তৈরি হয়েছে সেই সমাসটাতে বিভক্তি লুকিয়ে গেছিল না লুকিয়েনি? লুকিয়ে গেছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু যদি এরকম কন্ডিশন হয় যে পরপদ প্রাধান্য পেয়েছে, সেখানে বিভক্তিও জায়গা বা শিফট হয়ে যাচ্ছে, আর ওই বিভক্তি আমরা ব্যাস বাক্যেও দেখতে পাচ্ছি। যদি ব্যাস বাক্যেও বিভক্তি দেখতে পাই, এই ধরনের সমাসকে বলি অলুক তৎপুরুষ। ব্যাস বাক্যেও না, সরি, সমাসেও যদি বিভক্তি দেখতে পাই, ব্যাস বাক্যে তো বিভক্তি আসবেই, তাহলে সমাসেও যদি বিভক্তি থেকে যায় তাহলে সেটা কি হবে? সেটা হবে অলুক তৎপুরুষ। সমাসে বিভক্তি লোপ পেয়ে গেছে, কোন সমাস? সাধারণ তৎপুরুষ। আর সমাসে বিভক্তি থেকে গেছে, কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। দেখি, বলছে গাছে পাকা। কি আছে? গাছে পাকা। এটা ব্যাস বাক্য। কি আছে? গাছে পাকা। বলছে সমাস করো তো। সমাস করতে গিয়ে বলছে গাছে পাকা। ঠিক আছে, গাছে পাকা। তাহলে বিভক্তিটা এখানে কি আছে? এ বিভক্তি আছে। আর এ বিভক্তি দিয়ে এই যে পদটা তৈরি হয়েছে গাছে পাকা, এর মধ্যেও বিভক্তি আছে কি নাই? গাছে, তাই না? গাছে পাকা। বলছে ঘোড়ার ডিম। তো এটাকে আমরা যদি সমাস করি তাহলে কি হবে? ঘোড়ার ডিম, দুটোতেই থেকে যাচ্ছে। বলছে চোখের বালি। কি হবে? সমাস করো, চোখের বালি। বলছে কলে ছাঁটা। কি বলছে? কলে ছাঁটা। কলে ছাঁটা মানে কি? কোনো মেশিন দিয়ে ছাঁটাই করা, মেশিন কল। বলছে মাঠে মারা। তা কি হবে? ব্যাস বাক্য, সমাস। মাঠে মারা, মাঠে ধান মেরে এসছে, ঠিক আছে, মাঠে মারা। তো বলছে যদি কোনো সমাসে, যদি কোনো সমাসে, ঠিক আছে, পরপদ প্রাধান্য পায়, তো দেখি পরপদ প্রাধান্য পাচ্ছে কি। বলছে সোনার বাংলা। সোনার বাংলা বলতে কি বুঝি আমরা? মার যে সোনা আছে ঘরের মধ্যে রাখা সেটা বুঝি, নাকি আমাদের বাংলাকে বুঝি? বাংলাকে বুঝি। তাহলে কে প্রাধান্য পাচ্ছে? পরপদ। ঘোড়ার ডিম, ঘোড়া প্রাধান্য পায় না ডিম প্রাধান্য পায়? ডিম প্রাধান্য পায়। বলছে ঘিয়ে ভাজা। কি আছে? ঘিয়ে ভাজা। বলো তো ঘিয়ের কোটা সামনে ভেসে আসে নাকি ভাজাটা ভেসে আসে? ভাজাটার প্রাধান্য পায়, কিন্তু ঘি প্রাধান্য এখানে পাই না, ভাজাটা প্রাধান্য পায়। ভাজাটা দেখেই বলেছিলাম ঘিয়ে ভাজা, ঘি দেখে বলতে যাইনি। তেমনি মাঠে মারা, মাঠে মারা। তাহলে মাঠ আমাদের মনে পড়বে না, যে জিনিসটা মারিয়ে নিয়ে এসছে সেই জিনিসটা আমাদের দেখে মনে পড়েছিল যে এটা মাঠে মারা, কারণ ওতে বালি মাটি লেগেই আছে। তাহলে পরপদ প্রাধান্য পাবে। আর তার যখন আমরা করতে যাব ব্যাস বাক্য, সেই ব্যাস বাক্যে যে বিভক্তি ছিল সমাসেও সেই বিভক্তি থেকে গেল। তাহলে এই ধরনের সমাসকে কি বলি? অলুক তৎপুরুষ। তাহলে তৎপুরুষ একটা পড়লাম সাধারণ, এখানে বিভক্তি সমাসে লোপ পেয়ে যাচ্ছে, বিভক্তি থাকছে না। আর একটা আমরা পড়লাম, সেটা কি? সেটা পড়লাম নং তৎপুরুষ। নং তৎপুরুষে প্রথমে নেতিবাচক থাকছে এবং পরপদকে বিপরীত বানিয়ে দিচ্ছে, তাই তো? অ, অনা, নাতি, এই সমস্ত যোগে। আর তারপরে কি পড়ছি? অলুক তৎপুরুষ। এখানে বিভক্তি লোপ পাচ্ছে না। এখানে ব্যাস বাক্যেও বিভক্তি ছিল, সমাসেও বিভক্তি থেকে যাচ্ছে। উপপদ তৎপুরুষ এবং তৎপুরুষের এটা লাস্ট ভাগ, উপপদ তৎপুরুষ, এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভাগ উপপদ তৎপুরুষ। ঠিক আছে, উপপদ তৎপুরুষ জানার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ তোমাদের জানতেই হবে, উপপদ তৎপুরুষ জানতে হলে কৃদন্ত পদ কি। ঠিক আছে, আমরা শব্দের সাথে
আমরা শব্দের সাথে বিভক্তি যোগ দেখেছি তো। আচ্ছা, কোন শব্দে বিভক্তি যোগ হতে পারে? যে কোনো শব্দে, যে কোনো শব্দে বিভক্তি যোগ হতে পারে, তাই না? আচ্ছা, মনে করো একটা শব্দ নিলাম, তার নাম হচ্ছে ক্রিয়াপদ। কি আছে? তাহলে ক্রিয়াও তো হতে পারে শব্দটা, তাই না? ক্রিয়ার সঙ্গে যদি কি যোগ হয়, এটাকে আমরা বলি কৃৎ প্রত্যয়। তাহলে ক্রিয়ার সঙ্গে বিভক্তি যোগ হলে কি তৈরি হয়? কৃৎ প্রত্যয় তৈরি হয়। ক্রিয়ার সাথে, শুধু ক্রিয়া শব্দ, ক্রিয়ামূলক শব্দ, কাজ করে, যে শব্দগুলো কোনো কাজ করে, সেই কাজগুলোর সাথে যদি আমরা কি যোগ করি? বিভক্তি যোগ করি। অন্যান্য পদ বাদ দিলাম, আমি শুধু কাকে নিলাম? ক্রিয়াকে নিলাম। ক্রিয়ার সঙ্গে বিভক্তি যোগ করলে কি তৈরি হবে? কৃৎ প্রত্যয় তৈরি হবে। কৃৎ প্রত্যয় তৈরি হবে। এই কৃৎ প্রত্যয় কোন পদের পরপদ এবং তার সাথে আরেকটা কি আছে? পূর্বপদ। তাহলে পূর্বপদ আর পরপদ মিলে তো একটা পদ, তাই তো পড়ছি আমরা, তাই না? তাহলে ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়ে তৈরি হয়েছে কি? কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় যদি কোনো শব্দের হয় পরপদ, আর সেই শব্দের তাহলে একটা কি থাকবে? পূর্বপদ। আর এই যে গোটা পদটা তৈরি হলো, এই পদটাকে বলি আমরা কৃদন্ত পদ। কি বলি আমরা? কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদ কি? ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়ে তৈরি হয় কৃৎ প্রত্যয়। ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়ে কি তৈরি হয়? কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় যেটা, সেই কৃৎ প্রত্যয় কোন পদের উত্তর পদ বা পরবর্তী পদ, তাহলে পূর্বপদও থাকবে, আর পূর্বপদ আর পরপদ একসাথে, এটাকে কি বলা হয়? কৃদন্ত পদ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসছি পড়াতে। ঠিক আছে? তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, কৃৎ প্রত্যয় যুক্ত শব্দকেই বলা হয় কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয় যুক্ত শব্দকে কি বলা হয়? কৃদন্ত পদ। ঠিক আছে? এখানে আমরা পড়তে শুরু করছি কি? উপপদ তৎপুরুষ। কি পড়তে শুরু করছি? উপপদ তৎপুরুষ। কৃৎ প্রত্যয় যুক্ত যে শব্দটা, তার পূর্ব পদটাকে বলা হয় উপপদ। কি বলা হয়? উপপদ। কৃৎ প্রত্যয়ের সাথে যে আগের অংশটা যুক্ত থাকে, সেই অংশটাকে কি বলা হয়? উপপদ। তাহলে একটা শব্দ, এই একটা শব্দ, এর পূর্বপদ আর পরপদ, এটা যদি কৃৎ প্রত্যয় যোগে তৈরি হয়, এটা যদি কৃৎ প্রত্যয় যোগে তৈরি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো উপপদ। এটাকে বলবো কি? উপপদ। ঠিক আছে? এবার ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়েছে, তাহলে মূল ক্রিয়া আর তার সাথে বিভক্তি যোগ হয়। যেমন আমরা একটা উদাহরণ নিলাম, উদাহরণ নিলাম হচ্ছে মারা। কি নিলাম? মারা। ঠিক আছে? মারা উদাহরণ নিলাম। বলো তো, মারা এটা ক্রিয়া কি ক্রিয়া না? ক্রিয়া। আচ্ছা, মূল ক্রিয়া কি মারা নাকি মূল ক্রিয়া মার? মূল ক্রিয়া কি? মার। তার সাথে কি বিভক্তি যোগ আছে? আবিভক্তি যোগ আছে। মারা, আবিভক্তি যোগ আছে, তাই না? তাহলে মূল ক্রিয়াটা হচ্ছিল মার, আর তার সাথে কি বিভক্তি যোগ হয়েছে? ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? মারা পেলাম, তাই না? আমরা মারা পেলাম। তাহলে মারার মধ্যে কি আছে? মূল ধাতু ক্রিয়া আছে, আর কি আছে? তার সাথে বিভক্তি আছে। ঠিক আছে? তাহলে এটা একটা কি হয়ে গেল আমাদের? কৃৎ প্রত্যয়। কি হয়ে গেল? কৃৎ প্রত্যয়। এবার আমি এটাকে একসাথে যোগ করে দিলাম, এটাকে বলছি আমি পকেট মারা। কি আছে একসাথে? পকেট মারা। ঠিক আছে? পকেট মারা। এই যে গোটা শব্দটা একসাথে তৈরি হলো, গোটা শব্দটা যে একসাথে তৈরি হলো, ঠিক আছে, এই গোটা শব্দটাতে এই পকেট অংশটা কি? তাহলে উপপদ। পকেট শব্দটা কি? উপপদ। দেখো তো, গোটা শব্দটা তৈরি হয়েছে একসাথে। গোটা শব্দটাতে এইটা, এই অংশটাকে পদের কোন ভাগে আমরা বলি? উপপদ বলি। আচ্ছা, 5 প্রকার পদ আমরা পড়েছি। 5 প্রকার পদ পড়েছি তো। আচ্ছা, 5 প্রকার পদের মধ্যে পকেটটা কিসে পড়বে?
দাও না, বস্তুবাচক বিশেষ্য করে দাও একে, নাম তো বিশেষ্যই তো হবে, বিশেষ্য হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা গোটাটাই একটা পদ। প্রথমের অংশটা কি আছে, একটা বিশেষ্য, আর পরের অংশটা কি আছে, মারা। কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে, অলরেডি আমরা দুটো বৈশিষ্ট্য কিন্তু এখানে পড়েছি বা পড়লাম এতক্ষণ পর্যন্ত। কি পড়লাম, যে সমাসের উত্তর পদ বা পরপদ কি পদ হবে, কৃত প্রত্যয় যোগে কি হবে, কৃত প্রত্যয়। ঠিক আছে, আর যে সমাসের পূর্বপদ অন্য প্রকার পদ থেকে আসবে এবং মিলেমিশে একসাথে যে সমাস তৈরি করবে সেটাকে আমরা কি বলি, উপপদ। কি বলি, উপপদ তৎপুরুষ। কি বলি আমরা, উপপদ তৎপুরুষ। দেখো এখানে দুটো শব্দ আছে না, একটা হচ্ছে পকেট, একটা মারা। যদি কোনো শব্দের শেষের অংশটা ক্রিয়া বোঝায় বা কোনো কাজ করা বোঝায়, সেটা উপপদ তৎপুরুষ। তাহলে কোনো শব্দের শেষের অংশ বা পরপদ যদি কোনো কাজ করা বোঝায়, কি বোঝায়, কাজ করা বোঝায়, এটা একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি, পরপদ যেটা সেটা ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়ে তৈরি হয়েছে। সেটা ক্রিয়ার সাথে কি যোগ হয়েছে, বিভক্তি। দুটোই মনে রাখতে হবে। একটা দিয়ে কাজ চালিয়ে দেওয়া যায় অনেক সময়, যে পরপদ কাজ করছে, চিনে নাও হয়ে যাবে। পকেট মারা, মাঠে খাটা, তাই না, বাগানে দেওয়া, ঠিক আছে, রোডে চলা। তাহলে এগুলোর সব পরপদ কি, পরপদ সব ক্রিয়া, পরপদ সব ক্রিয়া। তাহলে পরপদ ক্রিয়া হলে কোন সমাস হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এটা কিছু জায়গায় তুমি কাজ চালিয়ে নিতে পারবে, কিন্তু যখন আমরা সবশেষে পড়ব বহুব্রীহি সমাস, সেখানে যদি তুমি কৃদন্ত পদ যদি না জেনে যাও এখন থেকে, তাহলে সেখানে গিয়ে কিন্তু আটকা পড়বে। তাই উপপদ তৎপুরুষের বৈশিষ্ট্য আমরা এবার দেখি। উপপদ তৎপুরুষের প্রথম কথা কি, পরপদ কি হবে, পরপদ হবে ক্রিয়া বিভক্তি। কি হবে, ক্রিয়া বিভক্তি। আর পরপদে কি বোঝাবে, কোনো কাজ করা বোঝাবে। কি বোঝাবে, কোনো কাজ করা বোঝাবে পরপদে। চলো দেখা যাক। উদাহরণ দেওয়া আছে, বলছে সত্যবাদী বা নিশাচর। কি উদাহরণ দেওয়া আছে, নিশাচর। আচ্ছা, এই যে নিশাচর শব্দটা বা পদটা, বলো তো কটা ভাগ করা যাবে, দুটো তো, পূর্বপদ আর পরপদ। আচ্ছা, নিশাচর মানে কি বুঝি আগে, নিশাচর বলতে রাতকে বুঝি না, রাতে কোনো কিছু চোরে হেঁটে বেড়াচ্ছে, চোরে বেড়াচ্ছে, ওটাকে বুঝে, এটাকে বুঝি। তার মানে পরপদ প্রাধান্য পেয়েছে, পরপদ প্রাধান্য পেয়েছে, তার মানে দ্বিগু তৎপুরুষ অথবা কর্মধারই হবে। আগে সংখ্যা নাই মানে দ্বিগু নয়, তাহলে এবার কর্মধারই অথবা তৎপুরুষের মধ্যে একটা কিছু হতে পারে। তো দেখা যাক বাকি দুটোর মধ্যে কি হয়। নিশাচর পরপদ, দেখো তো কোনো কাজ করা বোঝাচ্ছে কি, হ্যাঁ, যে চড়ে বেড়ায়, যে চড়ে বেড়ায়, তাই না, তাহলে কাজ করা বোঝাচ্ছে। আর নিশা মানে কি, রাত, একটা সময়কে বোঝাচ্ছে। তাহলে পূর্ব পথটা আলাদা আর পরপথটা কি, কাজ করা বোঝাচ্ছে। এবার চর, এই যে শব্দটা চর, এটা কিভাবে এসেছে, এটা নিয়ে একটু আলোচনা করি না। চরটা এসেছে, হ্যাঁ, চর যেটা, সেটা হচ্ছে মূল ক্রিয়া চর্চ, আর তার সাথে কোন বিভক্তি যোগ হয়েছে, অবিভক্তি যোগ হয়ে তৈরি হয়েছে চর। মানে ক্রিয়া মূল এবং তার সাথে বিভক্তি যোগ আছে, দুটোই বৈশিষ্ট্য আমার পূর্ণ হল। তাহলে পরপদ কি বোঝাবে, কাজ। আর দ্বিতীয় কথা, পরপদে ক্রিয়া বিভক্তি যুক্ত থাকবে। ঠিক আছে, যেমন আমি এখানে নিলাম, দেখো পঙ্কজ, কি আছে, পঙ্কজ। পঙ্কজকে দুটো আগে ভাঙলাম,
অর্থাৎ পঙ্কজ একটা সমাস, সমাসের পূর্বপদ কি হবে পঙ্কজের? পঙ্ক মানে কি? কাদা। পঙ্ক মানে কি? কাদা। আর জ বেঁচে থাকলো, জ মানে হচ্ছে জন্ম, জ মানে জন্ম। পঙ্কজের এখানে জ মানে কি? জন্ম। তাহলে জন্ম দেওয়া। তো জন্ম দেওয়া বা জন্মে, এটা কোনো কাজ কি কাজ না? কাজ। আর এই যে জন্ম বা জটা এসছে কোথা থেকে? জ মূল ক্রিয়া এবং তার সাথে অবিভক্তি যোগ হয়ে তৈরি হয়েছে জ। তাহলে দুটোই আমাদের পূর্ণ হলো পঙ্কজ। নেক্সট আসছে আমরা জলদ, দ। তাহলে জল আর দ, তা জলদ মানে যে জল দেয়, তাহলে দ, দ মানে কি? দেওয়া। কাজ করা বোঝায় কি বোঝায় না? বোঝায়। মূল ক্রিয়া দ আর তার সাথে অবিভক্তি যোগ হয়ে তৈরি হয়েছে। সত্যবাদী কি আছে? সত্যবাদী। তাহলে কি কি এখানে পদ পাচ্ছি? একটা সত্য আর একটা বাদী। সত্য একটা আর একটা পাচ্ছি বাদী। তাহলে সত্য আর বাদী। বাদী মানে কি? বলা। বাদী মানে বলা। কাজ কি কাজ না? দেখি, বাদী বদ, মূল ক্রিয়া কি? বদ, আর তার সাথে বিভক্তি কি? ই। বদের সাথে ই যোগ হয়ে হয়েছে বাদী। নেক্সট ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্র পূর্বপদ, পরপদ কি? জিৎ, জিৎ পরপদ। জিৎ মানে কি? জয় করা, কাজ করা বোঝায় কি বোঝায় না? আর জিৎ তৈরি হয়েছে কি? জি মূল ক্রিয়া আর ত তার সাথে বিভক্তি, জিৎ। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি দিবাকর, কি আছে? দিনকর। দিনকর মানে কি? করা। করা একটা পরের পদ, তাই না? করা মানে কাজ করা বোঝায়। আর করটা কি এসছে? ক্রি, মূল প্রত্যয় আর তার সাথে হচ্ছে মূল ক্রিয়া আর তার সাথে অবিভক্তি যোগ হয়েছে দিনকর। তাহলে আমরা দেখতে পেলাম উপপদ তৎপুরুষ সমাস। কি বৈশিষ্ট্য? শেষের যে পদ থাকবে বা পরপদ যেটা থাকবে সেটাতে কি থাকবে? কাজ করা বোঝাবে। এবার বলছে এর ব্যাস বাক্য কিভাবে তৈরি করব। বলছে ব্যাস বাক্য তৈরি করার জন্য শেষে, এর শেষে যে, যা অথবা যিনি যোগ করে দিলেই ব্যাস বাক্য হয়ে যায়। কি কি? যে ব্যক্তির ক্ষেত্রে, যা বস্তুর ক্ষেত্রে, আর যিনি কোনো সম্মানীয় ক্ষেত্রে যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে কি ছিল? পঙ্কজ, তাই না? কি ছিল? পঙ্কজ। তাহলে দুটোকে আগে ভাঙো। একটা কি? পঙ্ক আর একটা জ। জ মানে কি? জন্মে। তাহলে পঙ্ক মানে কি? পাঁক। তাহলে পঙ্কে জন্মে যা বস্তু এটা, তাহলে পঙ্কে জন্মে যা, তাই কি? পঙ্কজ। বলছে জলদ, জল আর দ। ঠিক আছে? তাহলে জল আর দ। তাহলে এখানে দেখি, বলছে জল দেই যে, জলদ। নেক্সট আসছে পকেট মার, পকেট মারে যে। নেক্সট নিশাচর, নিশাই চরে যে। সত্যবাদী, সত্য বলে যে। গৃহস্থ, গৃহে থাকে যে। ঠিক আছে? স্থা, স্থা মানে থাকা। ঠিক আছে? মূল ক্রিয়া স্থা আর তার সাথে অযোগ হয়ে তৈরি হয়েছে স্থা। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্র আর জয়, তাই না? কি বলেছে? ইন্দ্রকে জয় করেছে যে। মাছি মারা, মাছিকে মারে যে বা মাছি মারে যে। দিনকর, দিন করে যা, সেটাই হচ্ছে দিনকর। তাহলে যেটা আমরা পড়লাম উপপদ তৎপুরুষ, এই উপপদ তৎপুরুষের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে উপপদ তৎপুরুষের পূর্বপদ পরপদ। পরপদ যেটা হবে সেটা ক্রিয়া বিভক্তি যুক্ত হবে, আর পরপদের দ্বারা কোনো কাজ করা বোঝাবে। পরপদের দ্বারা কোনো কাজ করা বোঝাবে। ঠিক আছে? বাদ বাকি আমরা এখানেই আজকের ক্লাস থামাবো। আজকের ক্লাস আমাদের পড়লাম প্রথম প্রকার সমাস কি পড়েছি? অব্যয়ী ভাব। অব্যয়ী ভাব সমাসে পূর্বপদ প্রধান, উপজেলা, উপকূল, তাই না? এগুলো সব উপসর্গ যোগে থাকে। দ্বিতীয়তে আমরা পড়লাম কি? দ্বিগু সমাস। দ্বিগু সমাসে পূর্বপদ না পরপদ প্রাধান্য? পরপদ প্রাধান্য। পূর্বপদ কি হবে? সংখ্যাবাচক। তারপরে পড়লাম তৎপুরুষের সাধারণ তৎপুরুষ, বিভক্তি লোপ পেয়ে গেছে সমাসে, তাই না?
আর সমাসে যদি বিভক্তি থেকেই যায় আর পরপদই যদি প্রাধান্য পায়, অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ। যদি আমরা দেখি পরপদ প্রাধান্য পাচ্ছে এবং পূর্বপদে নেতিবাচক কোন শব্দ অনা নাতি আছে, নং তৎপুরুষ। এবং আমরা এখানে দেখতে পেলাম কি আছে, উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। তাহলে উপপদ তৎপুরুষ জানার জন্য আমরা দেখলাম কৃদন্ত পদ কি, কৃত প্রত্যয় যোগে যুগিত পদকে বলা হয় কৃদন্ত পদ। আর কৃত প্রত্যয় মানে ক্রিয়ার সাথে বিভক্তি। তাহলে ক্রিয়া যোগ বিভক্তি আর যোগ পূর্বপদ, এটাকে একসাথে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের আগের অংশটাকে কি বলা হয়, উপপদ। পরের অংশে কি থাকবে, পরের অংশে কোনো কাজ করা বোঝাবে। আর এর ব্যাস বাক্য কিভাবে করব, এর ব্যাস বাক্য করতে গিয়ে আমরা যে, যা অথবা যিনি ব্যবহার করব। অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য করতে গিয়ে আমরা অব্যয়ের ভাব বুঝে ব্যাস বাক্য করব, তাই না? অব্যয়ের ভাব বুঝে আমরা ব্যাস বাক্য করব। আর তারপরে আমরা দেখলাম দ্বিগু। দ্বিগুতে সমাহার শব্দ লাগাবো। সমাহার শব্দ কোথায় লাগবে, একেবারে শেষে, ঠিক আছে? অষ্টব্যঞ্জনের সমাহার, ষড়ঋতুর সমাহার। তারপরে সাধারণ তৎপুরুষে দেখলাম কিভাবে ব্যাস বাক্য করব। সাধারণ তৎপুরুষে লুকিয়ে যায় বিভক্তি, তাহলে বিভক্তিটাকে টেনে বার করব। রথ দেখা, রথ কে দেখা, এটাই হচ্ছে তার ব্যাস বাক্য, ঠিক আছে? তারপরে আমরা নং তৎপুরুষ দেখলাম। নং তৎপুরুষে অর্থটা বুঝে সেটাই লিখে দেব। নাতি দীর্ঘ, নাতি দীর্ঘ মানে নয় দীর্ঘ, এটাই তার ব্যাস বাক্য, ঠিক আছে? তারপরে আমরা পড়লাম কি, অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষের ব্যাস বাক্য সেম সেম থাকে, শুধুমাত্র বিভক্তিটাকে আলাদা করে লিখতে হয়, ঠিক আছে? গাছে পাকা, গাছ এ পাকা, হয়ে গেল। এবং তারপরে আমরা দেখতে পেলাম আজকে উপপদ তৎপুরুষ যা, যে অথবা যিনি, ঠিক আছে? আজকের পর্যন্ত ক্লাস এখানেই থাকবে এবং পরবর্তী পার্ট 2 নিয়ে আমরা অতি শীঘ্রই আসব। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।